হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। ঈদের আগে শেষ ক্লাসে সবাইকে স্বাগতম। ও মাই গড গাইস, ওয়েট আ মিনিট, হোল্ড অন। ওকে, আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক আছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দয়া আমি আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে চলতরিতের 11 নাম্বার লেকচারে স্বাগতম। দেখতে দেখতে আমাদের চ্যাপ্টার প্রায় শেষের দিকেই এবং আজকের ক্লাসে আমরা আরও কয়েকটা টপিক শিখবো, যেমন একটা এইচএসসির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, হুইটস্টোন ব্রিজ। এটা এইচএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সিমিলারলি কেসিএল, এইটাও এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ একটা চলে আসবে, ঠিক আছে ভাই? রিটার্ন আসবে না, রিটার্ন আসবে কেভিএল থেকে। কিরশফের যে আরেকটা ল আছে, এটা হচ্ছে কারেন্ট ল, আরেকটা ল হচ্ছে ভোল্টেজ ল। ভোল্টেজ ল থেকে আসবে হচ্ছে সিকিউ, ঠিক আছে? অথবা হুইটস্টোন ব্রিজ থেকেও আসতে পারে। বা অনেক ক্ষেত্রে আছে যে আমরা তো হুইটস্টোন ব্রিজে শুধুমাত্র ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ নিয়ে পড়ি। যদি হুইটস্টোন ব্রিজ ইমব্যালেন্সড থাকে, মানে যদি ব্যালেন্সড না থাকে, তখন সেটা অ্যানালাইসিস করা লাগে আবার কিরশফের লর সাহায্যে। সো সব কিছু আমরা শিখবো, সমস্যা নেই। আজকের ক্লাসটা শুরু হবে হুইটস্টোন ব্রিজ দিয়ে এবং আমাদের আজকের পড়াশোনা হচ্ছে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে? ইমব্যালেন্সড হইলে কি হবে, বা যদি সাম্যাবস্থায় না থাকে সেক্ষেত্রে কি হবে, সেটা যখন আমরা কেভিএল শিখবো তখন পড়বো। তো যারা ক্লাসে জয়েন করছেন আমাকে একটু জানাই দিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিব। লেটস গো। ও মাই গড, নমস্কার দাদা, ফার্স্ট ক্লাস ইন মাই পজ। ও সো ইন পজ, ওকে, ওয়েলকাম ওয়েলকাম টু পজ। দাদা কেমন আছেন? চলতেছে দাদা। আগের দুইটা ক্লাস মিস গেছে। আগের দুইটা ক্লাস যদি মিস যায় না, সেক্ষেত্রে সমস্যা নেই, কারণ আগের দিন হচ্ছে আমরা ভোল্ট মিটার অ্যামিটার পড়ছি, তো প্যারা নাই। আজকে তো পড়বো হুইটস্টোন ব্রিজ। তোমার হচ্ছে জাস্ট ভোল্টেজের কনসেপ্ট, কারেন্ট ডিভাইডার রুল, দেন হচ্ছে তুল্যরোধ নির্ণয় করা। এগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে সমস্যা নেই, কারণ লাস্টের দুই ক্লাস আমি কি পড়াইছি, একটা ক্লাস হচ্ছে ভোল্ট মিটার অ্যামিটার, তার আগের ক্লাস তো মানে এনার্জি পড়াইলাম। সো সমস্যা নাই, খুব বেশি সমস্যা নাই। ওকে, চলেন, কেমন আছেন? চলতেছে। নমস্কার দাদা, নমস্কার নমস্কার নমস্কার। তোমাদের চলতরিতের কি অবস্থা গাইজ? আমরা তো দেরি না করে শুরু করি, কারণ রাত হয়ে গেছে অনেক, ক্লাস শেষ করা লাগবে গভীর রাতের আগে। এমনিতেই তোমাদেরকে ক্লাসে পাওয়া যায় না, সবগুলো রেকর্ডেড ক্লাস করে একদম খারাপ। যাই হোক না, সরি, করো রেকর্ডেড ক্লাস, সমস্যা নেই, তোমাদের পড়া হইলেই আমি খুশি। চলো শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করব? প্রথমে হুইটস্টোন ব্রিজ নিয়ে। দেখো, হুইটস্টোন ব্রিজ আসলে কিছুই না, রোধের একটা সমবায়, বুঝছো? রোধের একটা বিশেষ রকম সমবায় বা একটা বিশেষ রকম ওরিয়েন্টেশন। যখন এই ওরিয়েন্টেশনে রোধগুলো সাজানো থাকে, 5টা রোধ বা 6টা রোধ, তখন আমরা এই সিস্টেমটাকে বলি হচ্ছে হুইটস্টোন ব্রিজ। যেমন এখানে তোমরা দেখতে পারতেছো, এখানে 4টা রোধ দেখতে পারতেছো, আরও একটা রোধ আছে, সেটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। মনে আছে গ্যালভানোমিটারের একটা অভ্যন্তরীণ রোধ থাকে, যেটার মান হয় অনেক কম, বাট থাকে কিন্তু। ওকে, সো এটাও হচ্ছে একটা রোধ জি। ওকে, এটা কি? এটা হচ্ছে গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধ। ভাই এখানে কি গ্যালভানোমিটার না থেকে অন্য কোনো রোধ থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। আগে লেখো গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধ। ভাই এত কিছু থাকতে গ্যালভানোমিটার কেন দিলাম? আছে কারণ আছে, আগে লেখ তারপর বলবো, ঠিক আছে? ওকে, সো মাথায় রাখা লাগবে হুইটস্টোন ব্রিজ হচ্ছে 5টা বা 6টা রোধের এক বিশেষ রকমের সমবায়। আরও বেশি সংখ্যক রোধও থাকতে পারে। যদি এরকম একটা ওরিয়েন্টেশন তারা ক্রিয়েট করে, তখন আমরা বলবো হচ্ছে এখানে একটা হুইটস্টোন ব্রিজ তৈরি হয়েছে। এবং এটার নাম আলাদা করে হুইটস্টোন ব্রিজ দেওয়ার কারণ কি? কারণ এই সমবায়ের একটা স্পেশাল কেস আছে। যখন সমবায়টা ব্যালেন্সড থাকে, তখন সমবায়ের একটা ব্রাঞ্চ দিয়ে কারেন্ট ফ্লো করে না, এবং তখন তুল্য রোধ, কারেন্ট ফ্লো, ডিরেকশন সব কিছু একটু অন্যরকম হয়ে যায় এবং অ্যানালাইসিস হয়ে যায় অনেক সহজ। এর জন্য এই সমবায়টা নিয়ে আমাদের একটু আলাদা করে পড়াশোনা করা লাগে, ঠিক আছে? তাহলে আসেন আমাকে একটু আপনাদের দেখাইনি। ধরেন আপনাকে কখনো এভাবে রোদ সাজাই দেওয়া আছে, এই ধরো এই, ওকে, দেন এখান থেকে দেওয়া আছে একটা রোদ, ওকে, দেন এখান থেকে দেওয়া আছে আরও একটা রোদ, ওকে, এখান থেকে আরও একটা রোদ, ওকে, এখান থেকে আরও একটা রোদ, ঠিক আছে? এখানে রোদগুলা কেমনে সাজানো ভাইয়া? এটাকে কি সমবায় বলবো? এটা একটা মিশ্র সমবায় বলতে পারো, ঠিক আছে? ধরো এটা এ বি এবং এটা হচ্ছে সিডি, ঠিক আছে ভাইয়া? এবং মাঝ বরাবর থাকবে হচ্ছে আরও একটা রোধ, এবং এটা নর্মালি গ্যালভানোমিটার হয়। গ্যালভানোমিটার হওয়ার পিছনে কারণ আছে, ওকে? যদি এভাবে সাজানো থাকে, তখন আমরা এই সমবায়টাকে বলবো হচ্ছে হুইটস্টোন ব্রিজ। তাহলে খেয়াল করো, এখানে একটা রোধ অপর দুইটা রোধের সাথে কানেক্টেড, বা অপর দুইটা ডিফারেন্ট রোধের সাথে কানেক্টেড। 4টা রোধ আছে না, মাঝখানেটা তো গ্যালভানোমিটার, বাকি যে 4টা রোধ আছে তারা প্রত্যেকে অপর দুইটা রোধের সাথে দুই প্রান্তে কানেক্টেড। যেমন এটার নাম যদি আমি দেই, ধরো কথার কথা পি, এটার নাম দিলাম ধরো কিউ, এটার নাম দিলাম আর,
আর এটার নাম দিলাম এস। তাহলে দেখো তো পি দুই প্রান্তে, এক প্রান্তে কিউ এর সাথে কানেক্টেড আর এক প্রান্তে আর এর সাথে কানেক্টেড। আর কিভাবে কানেক্টেড? এক প্রান্তে পি এর সাথে আর এক প্রান্তে ডি এর সাথে। আমাদের এস কিভাবে কানেক্টেড? এক প্রান্তে হচ্ছে বি পয়েন্টে আর এক প্রান্তে এস কিভাবে কানেক্টেড? দুইটা রোধের সাথে কানেক্টেড, এক প্রান্তে হচ্ছে কিউ এর সাথে কানেক্টেড আর এক প্রান্তে হচ্ছে আর এর সাথে কানেক্টেড। এবং কিউ কিভাবে কানেক্টেড? এক প্রান্ত এস এর সাথে আর এক প্রান্ত হচ্ছে পি এর সাথে। সো রোধগুলো যদি এইভাবে কানেক্টেড থাকে অনেকটা চতুর্ভুজাকৃতির একটা শেপে, তখন দেখবা চারটা কৌণিক বিন্দু তৈরি হবে। যেমন এই কৌণিক বিন্দুতে দুইটা রোধ কানেক্টেড, এই কৌণিক বিন্দুতে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা। এই চারটা কৌণিক বিন্দুর প্রত্যেকটা বিন্দুতে দুইটা করে রোধ থাকবে কানেক্টেড। যদি এভাবে একটা ওরিয়েন্টেশন তৈরি হয় এবং আমরা দুইটা বিপরীত কৌণিক বিন্দুর মধ্যে একটা গ্যালভানোমিটার যুক্ত করি এবং অপর দুইটা বিপরীত বিন্দুর মধ্যে একটা ব্যাটারি বা একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করতে পারি, তখন এই পুরো জিনিসটাকে বলা হয় হচ্ছে হুইটস্টোন ব্রিজ। কি বললাম? প্রথমত চারটা রোধ সাজানো থাকবে কিভাবে? একটা চতুর্ভুজাকৃতির শেপে, মানে হচ্ছে চতুর্ভুজের প্রত্যেকটা কৌণিক বিন্দুতে দুইটা করে রোধ কানেক্টেড থাকা লাগবে। চতুর্ভুজের চারটা কৌণিক বিন্দুর মধ্যে এই দুইটা হচ্ছে বিপরীত কৌণিক বিন্দু এবং এই দুইটাও আবার বিপরীত কৌণিক বিন্দু। দুইটা বিপরীত কৌণিক বিন্দুতে কানেক্টেড থাকবে হচ্ছে একটা গ্যালভানোমিটার এবং অপর দুইটা কৌণিক বিন্দুতে কানেক্টেড থাকবে একটা ব্যাটারি, অথবা অপর দুইটা কৌণিক বিন্দুর মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করা লাগবে। যদি করতে পারো, যেই সিস্টেমটা ক্রিয়েট হবে সেইটাই হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এখন কথা হচ্ছে ভাইয়া এটা নিয়ে আমরা কি অ্যানালাইসিস করব? পুরো হুইটস্টোন ব্রিজ নিয়ে আমাদের অ্যানালাইসিস নাই, আমাদের অ্যানালাইসিস হচ্ছে শুধুমাত্র ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ নিয়ে। কি নিয়ে? ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ওকে, বা তুমি আচ্ছা লেখো, ইংলিশে লেখো, সমস্যা নেই। হুইটস্টোন ব্রিজ। ওকে, বুঝেছো? কি নিয়ে পড়বো আমরা? ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। হ্যাঁ, ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কি? এটা হচ্ছে একটা স্পেশাল কন্ডিশন তোমার সার্কিট, এটাই একটা স্পেশাল কন্ডিশন। আমরা এই সার্কিটটাকে বলবো হচ্ছে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। কখন বলবো? লেখো, যখন গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে না। কি ভাইয়া? যখন গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে না। ভাইয়া গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে কেন বা দিবে না কেন? ঠিক আছে, গ্যালভানোমিটারের কাঁটা কখন বিক্ষেপ দেয়? লাস্ট ক্লাসেই পড়ছিলাম গ্যালভানোমিটারের কাজ কি? কারেন্ট ডিটেক্ট করা। যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে তখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য গ্যালভানোমিটারের কাঁটা দেয় বিক্ষেপ। আর যদি কারেন্ট ফ্লো না করে তখন গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে না। তাহলে হুইটস্টোন ব্রিজ যখন ব্যালেন্সড, তখন গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে না মানে কি? মানে হচ্ছে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে হুইটস্টোন ব্রিজ কখন ব্যালেন্সড থাকবে? যখন গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না। ওকে, যখন গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না, তখন আমরা কি বলবো? আমাদের হুইটস্টোন ব্রিজ কেমন আছে? ব্যালেন্সড। তাহলে বলেন ভাই, কোনো কারেন্ট যাবে না বলতে আমরা কি বুঝতেছি? মানে হচ্ছে সার্কিটের এই ব্রাঞ্চে কারেন্টের ফ্লো 0 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট কিভাবে ফ্লো করবে ভাইয়া? এখান দিয়ে কারেন্ট আসবে, কারেন্ট দুই ভাগে ভাগ হবে, I1 এবং এই বরাবর হচ্ছে I2। ওকে, দেখো তো এখানে এসে কারেন্টের কয় ভাগে ভাগ হওয়ার কথা ছিল? দুই ভাগে। কিছুটা কারেন্ট এই বরাবর আসার কথা ছিল, কিছুটা কারেন্ট এই বরাবর যাওয়ার কথা ছিল। আমার হুইটস্টোন ব্রিজ যখন ব্যালেন্সড, তখন কি গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে? যাচ্ছে না। তো যদি না যায়, পুরো I1টাই আমার চলে যাবে এই আর এর মধ্যে দিয়ে। সিমিলারলি I2 আসবে, আসার পর এখানে দেখবে যাওয়ার দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আর একটা হচ্ছে এস এর মধ্যে দিয়ে। বাট যখন ব্যালেন্সড তখন তো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তার মানে I2 এখানে এসে এখান দিয়ে কিছুই যাবে না, পুরোটাই যাবে কোনখান দিয়ে? এই যে এস এর মধ্যে দিয়ে। বুঝতে পেরেছো? সো একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজে কারেন্ট ফ্লো করে কিভাবে? এই ব্রাঞ্চ দিয়ে পুরো কারেন্ট চলে যায় একটা I1 এবং এই ব্রাঞ্চ দিয়ে পুরো কারেন্ট চলে যায় আরেকটা I2 এবং মাঝখানের যে ব্রাঞ্চটা যেটা গ্যালভানোমিটার, সেখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। এখন ভাইয়া আমার হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড হবে কখন? কি কন্ডিশন মিট করলে আমার হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড হবে? যখন পি এবং কিউ এর অনুপাত আর এবং এস এর অনুপাতের সমান হবে। এইটা হচ্ছে কন্ডিশন। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করাইতে পারো, তুমি এখানে চারটা রোধ ব্যবহার করছো, যদি চারটা রোধের মানের মধ্যে এই সম্পর্ক স্থাপন করানো যায়, তখন দেখা যাবে এই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। কি বলেন ভাই, এটা কি মুখস্থ জিনিসপাতি নাকি নাকি কোনো প্রমাণ টমান আছে? কেমনে আসলো এটা ভাইয়া? আছে, প্রমাণ আছে, আপাতত বিশ্বাস করো। ঠিক আছে, যে একটা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজে গ্যালভানোমিটারের দিয়ে কোনো কারেন্ট যায় না, দ্যাট মিনস এই ব্রাঞ্চের যে কারেন্ট পুরোটাই চলে যাবে এখান দিয়ে এবং এই ব্রাঞ্চের যে কারেন্ট সেটা পুরোটাই চলে যাবে এখান দিয়ে। এটা কখন স্যাটিসফাই হবে এই কন্ডিশনটা বা এই সিচুয়েশনটা? যখন তোমার পি এবং কিউ এর অনুপাত আর এবং এস এর অনুপাতের সমান হবে। পি কিউ কি? পি হচ্ছে এই ব্রাঞ্চের রোধ, কিউ হচ্ছে এই ব্রাঞ্চের রোধ।
আর হচ্ছে এই ব্রাঞ্চের রোধ, এস হচ্ছে এই ব্রাঞ্চের রোধ। তাই সবসময় কি এরকম বিপরীত ব্রাঞ্চের রেশিওই নেওয়া লাগবে না, সিস্টেম খুব সহজ। দেখো এটা লেখার সিস্টেমটা দেখা দিই তোমাদের। মাঝখানে একটা ইকুয়াল সাইন দিবা, মাঝখানে কি করবা, একটা ইকুয়াল সাইন, দুই পাশে অনুপাত চিহ্ন দাও, দিছো। এবার তোমার এই 4টা রোধের মধ্যে যেই রোধের নাম ভাল লাগে তুমি লেখো। ধরো তুমি বললা ভাই আমার ভাল লাগতেছে হচ্ছে আর এর নাম, ঠিক আছে লেখো আর, লেখো আর, লিখছো। আর এর বিপরীতে কোন রোধ আছে? এই রোধ তো আর এর সাথে কানেক্টেড, পি রোধ আর এর সাথে কানেক্টেড, এই পাশে এস রোধও আর এর সাথে কানেক্টেড। আর এর সাথে কানেক্টেড না কোন রোধ বলো তো? কিউ। তাহলে আর এর বিপরীতে লিখবা হচ্ছে কিউ। বাকি দুইটাকে তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো, তুমি চাইলে এখানে পি বসাও এখানে এস বসাও, বা ওখানে পি বসাও এখানে এস বসাও, সেম রেজাল্ট আসবে। দেখো তো এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্যই নাই। তুমি পি কে এখানে নিয়ে যাও, এস কে এখানে নিয়ে আসো, হয়ে যাবে পি বাই কিউ ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই এস। ঠিক আছে, খুবই সহজ, বুঝতে পেরেছেন? সো এই কন্ডিশন যদি স্যাটিসফাই করানো যায় তখন আমাদের হুইটস্টোন ব্রিজ হয়ে যায় ব্যালেন্সড। দ্যাট মিনস এই গ্যালভানোমিটারের যে ব্রাঞ্চটা আছে সেখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না, এবং যদি কোনো কারেন্ট ফ্লো না করে তখন আমরা দেখি যে না, গ্যালভানোমিটারে কাটা তো কোনো বিক্ষেপ দিচ্ছে না, তার মানে হচ্ছে এখান থেকে কোনো কারেন্ট যাচ্ছে না। আমাদের হুইটস্টোন ব্রিজ কি অবস্থায় আছে? সাম্যাবস্থায় আছে। ওকে, এখন এই কন্ডিশনটা কেমনে আসলে এটা আমরা একটু দেখবো, যে হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় থাকলে কেন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আসো আমরা হচ্ছে একটু হুইটস্টোন ব্রিজের ছবি আঁকি। ধরো এই, ওকে, এখানে আছে আমাদের একটা রোধ, এখানে আছে আর একটা, এখানে আছে হচ্ছে আর একটা, এখানে আছে কি আর একটা। ঠিক আছে, সুন্দর হইল না রে? আর একটু বড় করে আঁক, এইদিকে দে এই, এবং এইদিকে দাও এই, গেল। ওকে ভাইয়া, এখানে মাঝখানে কি আছে আমাদের? মাঝখানে আছে হচ্ছে গ্যালভানোমিটার। কি আছে রে? গ্যালভানোমিটার। তোর গ্যালভানোমিটারের রোধ একটা আছে জি পরিমাণ, যেটাই হোক। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। ওকে, আমি ধরলাম এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, এবং এই পয়েন্টটা হচ্ছে ডি পয়েন্ট। ওকে, এখন তুমি বলতেছো তোমার হুইটস্টোন ব্রিজ যখন ব্যালেন্সড, যখন তোমার হুইটস্টোন ব্রিজ কি ব্যালেন্সড, তখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট কত? 0। আচ্ছা, একটা সার্কিটের ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট কখন 0 হয়? এখানে তো একটা রোধ ছিল, রোধের মধ্যে তো কারেন্ট যাওয়ার কথা ছিল। কখন কারেন্ট যায় না বলো তো? যখন একটা রোধের দুই প্রান্তের বিভব হয় সমান। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না মানে গ্যালভানোমিটারের ওই প্রান্তে বিভব যা, এই প্রান্তের বিভবও হুবহু সেম, কোনো পার্থক্যই নাই। তাহলে কি আমরা বলতে পারি, বলো এটা এটা কি বলা যায় যে ভাইয়া সি পয়েন্টের বিভব এবং ডি পয়েন্টের বিভব সমান? অবশ্যই সমান। সি পয়েন্ট আর ডি পয়েন্টের বিভব কি হবে? অবশ্যই অবশ্যই সমান হবে। এবং আমরা ধরে নিলাম এটা হচ্ছে এক্স। লেটস সাপোজ আমরা ধরলাম এ পয়েন্টের বিভব হচ্ছে ভিএ এবং বি পয়েন্টের বিভব হচ্ছে ভিবি। ওকে, এটা হচ্ছে ভিএ, এটা কত? ভিবি। তাহলে এই পর্যন্ত কোনো কনফিউশন নাই। আর আমরা সি পয়েন্ট এবং ডি পয়েন্টের বিভবকে কত ধরছি? এক্স। এবার বলো এখান থেকে কারেন্ট ফ্লো করবে কেমনে? টোটাল কারেন্ট আসলো এখান দিয়ে আই। ওকে, এখান দিয়ে কারেন্ট গেল I1, এখান দিয়ে কারেন্ট গেল I2, মানে টোটাল কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেল। কারেন্টের একটা অংশ আসলো এখান দিয়ে I1 আর একটা আসলো এখান দিয়ে I2। গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না যেহেতু ব্যালেন্সড, তার মানে পুরো I1টা পাস হয়ে যাবে এই আর এর মধ্যে দিয়ে, এবং পুরো I2টা পাস হয়ে যাবে এই এস এর মধ্যে দিয়ে। এখন এই 4টা রোধের মধ্যে আমরা ওমের সূত্র অ্যাপ্লাই করব। আমাকে বলো তো পি মানের যে রোধটা আছে তার দুই প্রান্তের বিভব পার্থক্য কত? এক প্রান্তে আছে এ পয়েন্ট, পি এর এক প্রান্তে কি আছে? এটা যদি এ হয় এটা কি রে? এ। তাহলে পি এর এক প্রান্তে আছে আর এক প্রান্তে আছে সি, ওর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? ভিএ মাইনাস ভিসি। কত হবে রে? ভিএ মাইনাস ভিসি। এটা কার সমান? ওমের সূত্র কি বলে? একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট মাল্টিপ্লাইড বাই রোধের মান। দ্যাট মিন্স I1 ইন্টু পি। ঠিক আছে, এটা হচ্ছে পি এর জন্য। এবার বলো আর এর জন্য কি হবে? আর এর জন্য আমরা বলতে পারি ভিসি মাইনাস ভিবি ইজ ইকুয়ালস টু I1 ইন্টু আর। ওকে ভাইয়া, এখানে ভিসি মাইনাস ভিবি কেন হইলো? এই আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? আর এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে সি থেকে বি এর দিকে, তার মানে অবশ্যই সি পয়েন্টের ভোল্টেজটা হাই ভোল্টেজ এবং বি পয়েন্টের ভোল্টেজটা লো ভোল্টেজ। তাহলে আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে ভিসি মাইনাস ভিবি। সেটা কার সমান হবে? ওমের সূত্র কি বলে? দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে প্রবাহিত কারেন্ট মাল্টিপ্লাইড বাই রোধ। তাহলে আর এর মধ্যে দিয়ে কারেন্ট গেছে I1 পরিমাণ, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য হবে I1 মাল্টিপ্লাইড বাই আর। বুঝছো? সহজ একদম, গুড। এবার আসো কিউ এর জন্য। বলো কিউ এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? এক প্রান্তে আছে এ আর এক প্রান্তে আছে ডি, তাহলে লেখা যায় ভিএ মাইনাস ভিডি ইজ ইকুয়ালস টু I2 মাল্টিপ্লাইড বাই কিউ।
ঠিক আছে, কারণ ওর মধ্যে দিয়ে কারেন্ট গেছে I2 পরিমাণ এবং রোধের মান হচ্ছে Q। সিমিলারলি S এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? VD মাইনাস VB ইজ ইকুয়ালস টু I2 মাল্টিপ্লাইড বাই S। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চারটা সমীকরণ। এখন দেখো এই দুইটা সমীকরণকে বা যে এইটা চারটা সমীকরণকে একটু আমরা রিপ্লেস করব জাস্ট x দিয়ে। ভিসির মান কত x, ভিডির মান কত x। তাহলে একটা কাজ করো, ভিসি আর ভিডির জায়গায় খালি একটু লিখে দাও x। দ্যাট মিন্স VA মাইনাস x ইজ ইকুয়ালস টু I1P। দেন হচ্ছে x মাইনাস VB ইজ ইকুয়ালস টু I1R। দেন ভাইয়া VA মাইনাস x ইজ ইকুয়ালস টু I2Q এবং VD মাইনাস VD না, VD মানে তো x রে, x মাইনাস VB ইজ ইকুয়ালস টু I2S। কি করলাম? প্রত্যেকটা সমীকরণে শুধুমাত্র ভিসি আর ভিডির জায়গায় এক্স বসাই দিছি, কারণ সি পয়েন্টের ভোল্টেজ আর ডি পয়েন্টের ভোল্টেজ তো সমান এবং আমরা ধরে নিছি সেটা সমান হচ্ছে এক্স। সো এই দুজনকে আমরা এক্স দ্বারা রিপ্লেস করে দিছি। এবার ধরেন এটা আপনার 1 নাম্বার সমীকরণ, এটা আপনার 2 নাম্বার সমীকরণ, এটা আপনার 3 নাম্বার সমীকরণ এবং এটা আপনার 4 নাম্বার সমীকরণ। 1 কে 3 দিয়ে ভাগ করবা, 2 কে 4 দিয়ে ভাগ করবা। বলো 1 কে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে? বলো বলো বলো। 1 ডিভাইডেড বাই কত? 3। চলো 1 কে যদি 3 দিয়ে ভাগ করি, VA মাইনাস x, VA মাইনাস x হয়ে যাবে 1। ডান পাশে কি হবে? I1P ডিভাইডেড বাই I2Q। তার মানে P বাই Q ইজ ইকুয়ালস টু I2 ডিভাইডেড বাই I1। ওকে, পাইলাম একটা। এইবার হচ্ছে 2 কে 4 দিয়ে ভাগ করবা। কি করবা ভাইয়া? 2 কে 4 দিয়ে ভাগ করবা। যদি 2 কে 4 দিয়ে ভাগ করি, বলো 2 এর বাম পাশে কি আছে? x মাইনাস VB। 4 এর বাম পাশে কি আছে? x মাইনাস VB, যেটাও কিন্তু B রে, এটা কিন্তু D না, VB। তাহলে x মাইনাস VB ডিভাইডেড বাই x মাইনাস VB কত হবে? 1 হবে। এটা কার সমান? ডান পাশে কি আছে? I1R ডিভাইডেড বাই I2S। তাহলে বলো R ডিভাইডেড বাই S সমান কত হবে? I2 ডিভাইডেড বাই I1। এবার আপনি চিন্তা করেন, P ডিভাইডেড বাই Q সমান I2 বাই I1, আবার R ডিভাইডেড বাই S সমান I2 বাই I1। তাহলে এই দুটো কি পরস্পর সমান না? অবশ্যই সমান। তার মানে P ডিভাইডেড বাই Q ইজ ইকুয়ালস টু R ডিভাইডেড বাই S। যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তখন আমাদের হুইটস্টোন ব্রিজ কি? ব্যালেন্সড। কি? ব্যালেন্সড বা সাম্যাবস্থায় আছে। দ্যাট মিন্স গ্যালভানোমিটারে কাটা কোনো বিক্ষেপ দিচ্ছে না, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্টও ফ্লো করতেছে না। পারবো? একদম সহজ। তাহলে এটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড থাকার কন্ডিশন। এখন সবসময় যে এত সুন্দরভাবে তোমাকে সার্কিটের মধ্যে হুইটস্টোন ব্রিজ দিয়ে দিবে এমন কিন্তু না। মানে এভাবে সার্কিটের মধ্যে হুইটস্টোন ব্রিজ দিয়ে দেওয়ার কেসটা হচ্ছে রেয়ার। তোমাকে ইচ্ছা করে একটু পেঁচাই দিবে, রোধগুলো অন্যভাবে দিয়ে দিবে। বাট আমরা বিন্দু ধরে যেভাবে তুল্য রোধ নির্ণয় করা শিখছিলাম, রোধ সাজানো শিখছিলাম, ওভাবে যদি আমরা সাজাই আমরা খুব সহজে হুইটস্টোন ব্রিজ বের করে ফেলতে পারবো। এরকম বেশ কয়েকটা ম্যাথ আছে, তোমাদের কাজ হচ্ছে জাস্ট একটু মনোযোগ দিয়ে ম্যাথগুলা করে যাওয়া। তার আগে এই ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের আরো কিছু প্রশ্ন আসতে পারে, তোমাদের একটু দেখাই দিই। আসো, ধরো কি কি জিজ্ঞাসা করতে পারে? তোমাকে জিজ্ঞাসা করতে পারে হচ্ছে তুল্য রোধ। ওকে, যে একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের তুল্য রোধ নির্ণয় করো। এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন যেটা তুমি ফেস করতে পারো। তাহলে খেয়াল করো হুইটস্টোন ব্রিজটা দেখতে কিরকম? এই যেরকম P, এখানে আছে কি? এখানে আছে R, এখানে আছে Q, এখানে আছে কি? এখানে আছে S, মাঝখানে আছে গ্যালভানোমিটার, আরও একটা রোধ আছে সেটা হচ্ছে G। ওকে, তাহলে এই বরাবর আছে P, এই বরাবর আছে Q, এখানে আছে R, এখানে আছে S এবং এখানে আছে গ্যালভানোমিটার G। এবার বলো হুইটস্টোন ব্রিজ তো ব্যালেন্সড, তাই না? কোন অবস্থায় আছে? ব্যালেন্সড। যদি ব্যালেন্সড হয় গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে? যাবে না। তাহলে যেই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না তাকে কি আমরা তুল্য রোধে হিসাব করব? করব না। তাহলে জীবন থেকে এই রোধটাকে বাদ দিয়ে দাও। কি দিয়ে দাও? বাদ। এই পাশ থেকে কেটে দাও, এখান থেকে কেটে দাও। ও বাবা, বিশাল বড় হয়ে গেল রে। এখান থেকেও কেটে দাও। ঠিক আছে, তাহলে দেখতে হবে কিরকম সার্কিটটা। এখন দেখো, এখন খুব সিম্পল দেখতে সার্কিট। এটা চিন্তা বাদ। তাহলে এই P এবং R কেমনে আছে? শ্রেণী সমবায়ে আছে। তাহলে এই দুইজনের তুল্যরোধ কত? P প্লাস R। নিচের Q এবং S কেমনে আছে? শ্রেণী সমবায়ে আছে। এই দুইজনের তুল্যরোধ কত? Q প্লাস S। উপরের P প্লাস R, নিচের Q প্লাস S কেমনে আছে? সমান্তরাল সমবায়ে আছে। তাহলে পুরা জিনিসটার তুল্যরোধ কত হবে? পুরা জিনিসটার তুল্যরোধ হবে P প্লাস R মাল্টিপ্লাইড বাই Q প্লাস S ডিভাইডেড বাই P প্লাস R প্লাস Q প্লাস S। বুঝছো? এইটা হচ্ছে একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের
তুল্য রোধ। তোমাকে পরীক্ষার হলে মান দেওয়া থাকবে, তুমি জাস্ট মান দিয়ে ক্যালকুলেট করবা, সেক্ষেত্রে এত বড় সমীকরণ মুখস্থ রাখার কোনো কারণ নাই, ঠিক আছে? তুমি প্রথমে দুজনকে যোগ করবা, হইলো, দেন এই দুজনকে যোগ করবা, মান তো দেওয়াই থাকবে, দেন দুইজনের হচ্ছে সমান্তরাল সমবায় আছে, দুজনের মানকে গুণ করে দিবা, নিচে দুজনের মান দিয়ে ভাগ করে দিবা, বা দুজনের মানে যোগফল দিয়ে ভাগ করে দিবা, পুরো জিনিসটার তুল্য রোধ বের হয়ে যাবে। পারবো? শিওর, গুড। ভাইয়া যদি কারেন্ট বের করতে বলে যে হুইটস্টোন ব্রিজের মধ্যে কতটুকু কারেন্ট গেছে, টোটাল কারেন্ট কত, টোটাল কারেন্ট হবে টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ, মানে হুইটস্টোন ব্রিজের দুই প্রান্তে তুমি কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করছো ডিভাইডেড বাই হুইটস্টোন ব্রিজের তুল্য রোধ, এইটা হবে হচ্ছে টোটাল কারেন্ট, ঠিক আছে? এটা কি হবে? এটা হবে টোটাল কারেন্ট। ভাই আমাকে যদি জিজ্ঞাসা করে হুইটস্টোন ব্রিজের একটা ব্রাঞ্চের কারেন্ট নির্ণয় করো ব্যালেন্সড অবস্থায়, দেখো হুইটস্টোন ব্রিজ যখন ব্যালেন্সড তখন কিন্তু ছবিটা চাইলে আমি এভাবেও আঁকতে পারি, এটা হচ্ছে এ, ওকে, এখানে দুইটা রোধ আছে পি এবং আর, এখানে দুইটা রোধ আছে কিউ এবং এস, তাই না? এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে এস। মাঝখানে গ্যালভানোমিটার ছিল, বাট সেটার মধ্যে তো কোনো কারেন্ট যায় নাই, তাহলে ওটা চিন্তা বাদ। আমার টোটাল কারেন্ট আমি জানি সেটা কত, ভিএবি ডিভাইডেড বাই আই ইকুইভ্যালেন্ট। এইটা হচ্ছে দুই ভাগে ভাগ হইছে, এই বরাবর I1, এই বরাবর I2। বলো তো এই ব্রাঞ্চের কারেন্ট তুমি কেমনে নির্ণয় করবা? প্রথমে আমাকে বলো এই ব্রাঞ্চের রোধ কত, এই ব্রাঞ্চের রোধ কি পি? না। এই ব্রাঞ্চের রোধ কি আর? না। এই ব্রাঞ্চের রোধ হচ্ছে পি প্লাস আর। এই ব্রাঞ্চের রোধ কত? এই ব্রাঞ্চের রোধ হচ্ছে কিউ প্লাস এস। এবার কি করবো ভাইয়া? কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করো। বলো I1 কত হবে? I1 কোন ব্রাঞ্চের কারেন্ট? এই ব্রাঞ্চের, তাহলে অপর ব্রাঞ্চের রোধ যাবে উপরে, কিউ প্লাস এস, নিচে আসবে দুইটা ব্রাঞ্চের রোধের যোগফল মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। বুঝেছো? এটা হবে I1 বা উপরের ব্রাঞ্চের কারেন্ট। ভাই নিচের ব্রাঞ্চের কারেন্ট কত হবে? নিচের ব্রাঞ্চের কারেন্ট হবে, এইবার নির্ণয় করতেছি সেই ব্রাঞ্চের কারেন্ট, তাহলে রোধ যাবে উপরেরটা, দ্যাট মিন্স পি প্লাস আর, নিচে হচ্ছে দুইটা ব্রাঞ্চের রোধের যোগফল মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। বুঝেছো? একদমই সহজ। সো যে কোনো রকম প্রশ্ন করতে পারে, আমার মনে হয় না খুব বেশি সমস্যা এখানে হওয়া উচিত। তোমার যদি সার্কিট অ্যানালাইসিস প্রপারলি জানা থাকে তাহলে আসলে এইসব ম্যাথ অনেক সহজ। আর আমরা আগে যে জটিল সার্কিটগুলো শিখছি, যেমন ধরো ইনফাইনাইট সার্কিট, সিমেট্রিক সার্কিট, এগুলো কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষায় কখনোই লাগবে না, এগুলো লাগবে হচ্ছে অ্যাডমিশনের জন্য। বাট যদি এইচএসসিতে কোনো কঠিন তুল্য রোধ দেয়, সেটা দিবে হচ্ছে হুইটস্টোন ব্রিজ থেকে। বুঝছো? তোমার কাছে দেখে মনে হবে জিনিসটা অনেক জটিল, যেমন তুমি যদি নর্মালি এই অবস্থায় দেখো, গ্যালভানোমিটার সহ দেখো, সার্কিটটা দেখে কিন্তু জটিল, তুমি কিন্তু নর্মালি এটা তুল্য রোধ বের করতে পারবা না। সেক্ষেত্রে তোমার প্রথমেই মাথায় আনা লাগবে যে এটা কি সামহাউ হুইটস্টোন ব্রিজ কিনা। যদি হুইটস্টোন ব্রিজ হয় তখন তোমার চেক করা লাগবে এটা কি ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কিনা। যদি ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ হয় সেক্ষেত্রে তো মাঝখানে রোডটা কাউন্টই হবে না। যদি মাঝখানে রোডটা কাউন্ট না হয় তখন তো সার্কিট অনেক ইজি। বুঝছো? তোমার সামনে এমনভাবে সার্কিটটা প্রেজেন্ট করা থাকবে এইচএসসিতে, এগুলো এইচএসসিতে আসে, মানে তোমাদের বইয়ের মধ্যেই তো আছে এটা। সো এগুলো দেখতে হচ্ছে ইনিশিয়াল অনেক ভয় লাগে, বা দেখলে মনে হয় অনেক জটিল, বাট আসলে কিন্তু জটিল না। সো তোমার সার্কিটের মধ্যে এইচএসসি পরীক্ষায় যদি কখনো দেখো অনেক জটিল কিছু আসছে, তুমি প্রথমে একটু চিন্তা করবা সামহাউ এটাকে হুইটস্টোন ব্রিজ বানানো যায় কিনা। যদি বানানো যায় দেন হচ্ছে চেক করবে এটা কি ব্যালেন্সড কিনা। যদি ব্যালেন্সড হয় তাহলে তো মাঝখানে রোডটা পুরাই অকেজো, তখন তো এটাকে বাদ দিলে সার্কিটটা অনেক সহজ। বুঝছেন? আসেন আমরা বেশ কিছু ম্যাথ সলভ করি, তাহলে আসলে আইডিয়া পেয়ে যাবেন কিভাবে হুইটস্টোন ব্রিজটা অ্যানালাইসিস করা লাগে। লেটস গো। আচ্ছা, এটা আমাদের পড়া শেষ। ওকে, আসো কি বলছে। সাম্যাবস্থায় হুইটস্টোন ব্রিজের প্রথম, তৃতীয় এবং চতুর্থ বাহুতে 2, 6 এবং 12 ওম রোধ যুক্ত আছে। দ্বিতীয় বাহুতে রোধ কত হবে? শুনো, যদি এভাবে বাহুর কথা বলে দেয় তাহলে মাথায় রাখবা সাম্যাবস্থায় প্রথম বাহুর রোধ ডিভাইডেড বাই দ্বিতীয় বাহুর রোধ হবে তৃতীয় বাহুর রোধ ডিভাইডেড বাই চতুর্থ বাহুর রোধ। ঠিক আছে? যদি ছবি এঁকে না দেয়, যদি বলে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, চতুর্থ বাহু, সেক্ষেত্রে প্রথম বাহু আর দ্বিতীয় বাহুর রোধের অনুপাত হবে তৃতীয় বাহু এবং চতুর্থ বাহুর রোধের অনুপাতের সমান। ওকে, সো তোমাকে তিনটা বাহুর রোধ দিয়ে বলছে দ্বিতীয় বাহুতে রোধ কত। বলো প্রথম বাহুর রোধ কত? 2, দ্বিতীয় বাহুরটা আমরা বের করব, তৃতীয়টা কত? 6, এখানে আছে 12, তাহলে R2 এর মান বের করো, R2 আসবে হচ্ছে 4 ওম। যদি R2 এর মান 4 ওম হয় তাহলে আমাদের হুইটস্টোন ব্রিজ চলে যাবে কিসে? সাম্যাবস্থায়, কারণ এই অনুপাতটা তখন সমান। বুঝেছো? সহজ একদম। পারবো? শিওর? একদম সহজ না? ইজি। চল নেক্সট আয়, পরেরটা কি বলছে। বলছে এই সার্কিটের টোটাল কারেন্ট কত। ও মাই গড ভাই, এটা কি সার্কিট? দেখো আমরা এরকম একটা সার্কিট দেখছিলাম, কিরকম সার্কিট ছিল সেটা ছিল এরকম। ঠিক আছে, এই
এই বরাবর একটা তার ছিল, এই বরাবর একটা তার ছিল, আমরা বলছিলাম তিনটা সমান্তরাল সমবায়ে যুক্ত, মনে আছে কিনা? সার্কিট কিন্তু আমরা সলভ করছি। যদি এটা R1 হয়, এটা R2 হয়, এটা R3 হয়, বলতো এখানে সমবায়টা কেমন? এখানে তিনটা আছে সমান্তরাল সমবায়, 1/R1 + 1/R2 + 1/R3, তার ইনভার্স হবে সমবায়ের তুল্যরোধ। এখানেও কি সমান্তরাল সমবায়? না, এখানে সমান্তরাল সমবায় হওয়া সম্ভব না। হয়তো যদি এখানে রোধ না থাকতো এবং এখানে রোধ না থাকতো। তাহলে এখানে এটা কি তৈরি হয়ে আছে ভাইয়া? দেখো, তুমি যদি সার্কিটের টোটাল কারেন্ট বের করতে চাও, তোমার কিন্তু প্রথমে তুল্যরোধ বের করা লাগবে। এবং এই টাইপের সার্কিট দেখলে আমরা কেন যেন ঘাবড়াই যাই। যখনই এরকম সার্কিট দেখবা যেখানে 5টা রোধ আছে, 6টা রোধ আছে, একটু কমপ্লেক্স, এইচএসসি পরীক্ষায় আসছে, সবার আগে চিন্তা করবা হুইটস্টোন ব্রিজের কথা, সবার আগে। যেটা কি সামহাও আমি হুইটস্টোন ব্রিজ বানাইতে পারি কিনা। কেমনে চেক করবা? দেখো, পয়েন্ট ধরে ধরে আবার আমরা চিন্তা করব, এটা হচ্ছে এ পয়েন্ট, ওকে, এটা হচ্ছে লেটস সাপোজ বি পয়েন্ট, এইটা হচ্ছে সি পয়েন্ট এবং এটা হচ্ছে ডি পয়েন্ট। জাস্ট সিম্পলি এতটুকুই চিন্তা করার কিছু না। এবার এই পয়েন্টগুলোকে একটু সাজাও। এখানে দাও হচ্ছে এ, ওকে, ব্যাটারির এক প্রান্তে দিবা হচ্ছে এ এবং আরেক প্রান্তে কি আছে? ডি না, সেটাকে বসাবা হচ্ছে এ এর ডান পাশে, ওকে। এখানে ব্যাটারি কার কার মধ্যে যুক্ত? এ এবং ডি এর মধ্যে। তাহলে এ কে বসাবা এক পাশে, ডি কে বসাবা আর এক পাশে। আরো দুইটা বিন্দু আছে বি আর সি, একটাকে বসাবা উপরে আর একটাকে বসাবা নিচে, তোমার যেটাকে যেখানে বসাতে ভালো লাগে, ওকে। তোমার যেটাকে যেখানে বসাতে ভালো লাগে, শুধুমাত্র ব্যাটারি যেই দুইটা পয়েন্টের মধ্যে কানেক্টেড তাদের দুইজনকে পরস্পর বিপরীতে স্থাপন করবা, বাকি দুইটাকে তোমার ইচ্ছা মতো। এবার দেখো, এই 60 ওহম মানের রোধ কার কার মধ্যে কানেক্টেড? 60 ওহম কানেক্টেড হচ্ছে এ এবং বি এর মধ্যে, ওকে। এখানে আছে 60 ওহম। ভাইয়া এই 100 ওহম কার কার মধ্যে কানেক্টেড? বি এবং সি এর মধ্যে। কার কার মধ্যে? বি এবং সি এর মধ্যে। এই 120 ওহম কার কার মধ্যে কানেক্টেড? সি এবং ডি এর মধ্যে, ঠিক আছে, ওকে। এই 240 ওহম বি এবং ডি এর মধ্যে। কার কার মধ্যে? বি এবং ডি এর মধ্যে। এবং এই 30 ওহম এ আর সি এর মধ্যে, ঠিক আছে। দেখো তো একটা হুইটস্টোন ব্রিজ হয়ে গেছে না? হয়ে গেছে কিন্তু একটা হুইটস্টোন ব্রিজ হয়ে গেছে। এ এবং ডি এর মধ্যে কানেক্টেড আছে কে? ব্যাটারি। কত ভোল্ট? ভোল্ট হচ্ছে 5 ভোল্ট, ওকে, 5 ভোল্ট। এইবার তোমার কাজ হচ্ছে চেক করা হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্সড কিনা। কেমনে চেক করবেন? খুবই সহজ। প্রথম এবং দ্বিতীয় বাহুর অনুপাত 60/30 হবে হচ্ছে তৃতীয় এবং চতুর্থ বাহুর অনুপাতের সমান যদি হয় তাহলে ব্যালেন্সড। দেখো, এইটাও আসে হাফ, এইটাও আসে হাফ, তার মানে এটা সমান। যেহেতু অনুপাত দুইটা সমান, তার মানে অবশ্যই আমাদের হুইটস্টোন ব্রিজ কোন অবস্থায় আছে? ব্যালেন্সড অবস্থায় আছে। ভাইয়া যদি ব্যালেন্সড থাকে সেক্ষেত্রে কি হবে? মাঝখানের যে রোধটা আছে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তার মানে মাঝখানের রোধটা আমাদের হিসাব থেকে যাবে কি? বাদ। ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, যেহেতু আমাদের হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্সড। তাহলে আমাকে বলেন এবার তুল্য রোধ কত হবে? যদি মাঝখানের রোধ না থাকে, এই কানেকশনের চিন্তাই বাদ। এই 60 এবং 240 কেমনে কানেক্টেড? সিরিজে কানেক্টেড। দুজনের তুল্য রোধ কত হবে? 300 ওহম। এই 30 এবং 120 কেমনে কানেক্টেড? সিরিজে কানেক্টেড। তুল্য রোধ কত হবে? 150 ওহম। ঠিক আছে ভাইয়া, তো এই 300 আর 150 এরা কেমনে কানেক্টেড? এরা হচ্ছে পরস্পরের সমান্তরালে কানেক্টেড। তুল্যরোধ কত হবে? তুল্যরোধ হবে হচ্ছে 100 ওহম। হ্যাঁ ভাইয়া, কেমনে বুঝলেন 100 ওহম? শোনো, দুইটা রোধ যদি পরস্পর সমান্তরালে কানেক্টেড থাকে এবং একটা রোধের মান যদি হয় আর একটা রোধের দ্বিগুণ, তাহলে তুল্যরোধ সবসময় হবে বড় রোধের 3/1 কি ভাইয়া? যদি দুইটা রোধ পরস্পর সমান্তরালে কানেক্টেড থাকে এবং একটার মান যদি হয় আর একটার মানের দ্বিগুণ, তাহলে দুইজনের তুল্য রোধ হবে সব সময় বড় রোধের 3/1। খুবই ইজি একটা হ্যাক। ধরো আমি তোমাকে বললাম এখানে একটা রোধ আছে, এখানে আরেকটা রোধ আছে, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 8 ওহম। ভাইয়া তুল্য রোধ কত? তুল্য রোধ হচ্ছে 8/3। করে দেখো, 8/3 আসবে, ঠিক আছে। দুইটা রোধ সমান্তরালে কানেক্টেড, একটার মান আর একটার মানের দ্বিগুণ, তাহলে তুল্য রোধ হবে হচ্ছে বড় রোধ /3। আমি তোমাকে বললাম ভাইয়া 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 করে দেখ, সেম আসবে। ভাইয়া এখানে আছে একটা 12 ওহম, ঠিক আছে, এখানে আছে একটা 24 ওহম। ভাইয়া তুল্য রোধ কত? ক্যালকুলেটর লাগবে না? 8 ওহম। কত? 8 ওহম, ওকে। তুল্য রোধ হবে বড় রোধ /3। তবে এটা তখনই খাটবে যখন যেই দুইজন রোধ সমান্তরালে কানেক্টেড তারা একে অপরের দ্বিগুণ। যদি একটা রোধ আরেকটা রোধের দ্বিগুণ হয় তখন এটা সম্ভব। যদি এটা 250 হইতো, এটা 150 হইতো, তখন কিন্তু এটা হবে না, ঠিক আছে। সো সবসময় অ্যাপ্লাই করা যাবে না, বুঝছো? দেখেন, যদি আমরা নর্মালি তুল্যরোধ বের করি সেক্ষেত্রে আসবে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু, যেহেতু দুইটা রোধ পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত, তুল্যরোধ হবে দুইটা রোধের মানের গুণফল 300 মাল্টিপ্লাইড বাই 150 ডিভাইডেড বাই তাদের মানের যোগফল, মানে হচ্ছে কত? মানে হচ্ছে 100 ওহম।
বুঝছো? তাহলে তুল্য রোধ পেয়ে গেছি। এবার কি লাগবে? বর্তনীর কারেন্ট কেমনে বের করব? বর্তনীর কারেন্ট হচ্ছে টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ ডিভাইডেড বাই তুল্য রোধ, মানে 5 ডিভাইডেড বাই কত? 100, মানে 0.05 অ্যাম্পিয়ার। এইটা হবে হচ্ছে বর্তনীর কারেন্ট। বুঝছিস না? একদম সহজ না? বেশি সহজ। সো এই টাইপের সার্কিট দেখলে আমরা প্রথমেই চিন্তা করব যে সামহাও এটাকে হুইটস্টোন ব্রিজ বানানো যায় কিনা, এবং যদি ব্যালেন্সড হয়ে যায় তাহলে কিন্তু এই যে একটা রোধের হিসাবটাই বাদ, তখন জীবনটা অনেক সহজ হয়ে যাবে। পারবেন? চলেন নেক্সট, সামনে আগাচ্ছি। আসো সামনে আগানো যাক। নেক্সট ম্যাথ কি বলছে? বলছে সার্কিটের টোটাল কারেন্ট কত। ও মাই গড ভাইয়া, এটা কি সার্কিট? ভয় পাওয়ার কিছু নাই, এখানে সিমেট্রি টিমেট্রি কিচ্ছু অ্যাপ্লাই করা লাগবে না। এইচএসসি পরীক্ষায় দিবে না সিমেট্রি, ওকে? অ্যাডমিশনে দিতে পারে, এইচএসসিতে দিবে না। সো এই টাইপের সার্কিট যদি এইচএসসি পরীক্ষায় চলে আসে, সবার আগে চিন্তা হবে কি নিয়ে? অবশ্যই হুইটস্টোন ব্রিজ নিয়ে, যে সামহাও এটাকে হুইটস্টোন ব্রিজ বানানো যায় কিনা। বানাইলে কিন্তু জীবনটা সহজ। তাহলে আসো একটু বিন্দুগুলোর নামকরণ করি, করাই আছে। এটা আছে এ, এটা আছে সি, এটা আছে বি, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ডি। এবার বলে এটাকে সাজাইতে হবে কিভাবে? কি বলছিলাম? যেই দুইটা পয়েন্টের মধ্যে ব্যাটারি কানেক্টেড, তাদের দুইজনকে সবসময় দুই পাশে রাখবা, এক পাশে এ আর এক পাশে সি। বাকি দুইটা পয়েন্টকে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ডি, বাকি দুইটাকে তুমি তোমার ইচ্ছা মতো দাও। এখানে বি, এখানে ধরো ডি, তোমার ইচ্ছা এটা সম্পূর্ণ। ওকে, এবার আমাকে বলো এই যে 20 ওম ও কার কার মধ্যে কানেক্টেড? এই 20 ওম এ এবং বি এর মধ্যে, বসিয়ে দাও এ এবং বি এর মধ্যে। এখানে যে 40 ওম কার কার মধ্যে কানেক্টেড? এ এবং ডি এর মধ্যে, বসিয়ে দাও এ এবং ডি এর মধ্যে। এখানকার যে 120 ওম কার কার মধ্যে কানেক্টেড? ডি এবং সি এর মধ্যে, বসিয়ে দাও ডি এবং সি এর মধ্যে। মানগুলা লিখলাম না কেন রে? 40 ওম 20 ওম। ওকে, ওখানে যে 60 ওম কার কার মধ্যে কানেক্টেড? বি এবং সি এর মধ্যে, বসিয়ে দাও বি এবং সি এর মধ্যে 60 ওম। এবং মাঝখানে যে 50 ওম সে কানেক্টেড হচ্ছে বি এবং ডি এর মধ্যে। ওকে, দেখো তো একটা হুইটস্টোন ব্রিজ হয়ে গেছে না? হয়ে গেছে কিন্তু। আর এ আর সি এর মধ্যে কে আছে? এ আর সি এর মধ্যে আছে ব্যাটারি। ওকে, ভোল্টেজ কত? ভোল্টেজ দেওয়া নাই। আচ্ছা, ভোল্টেজ ধরো 10 ভোল্ট। কত? 10 ভোল্ট। ওকে, 10 ভোল্ট। এবার আমাকে বলেন, হয়েছে তো একটা হুইটস্টোন ব্রিজ, চেক করেন ও কি সাম্য অবস্থায় আছে নাকি। এতটুকুই কাজ। কেমনে চেক করব? প্রথম বাহু এবং দ্বিতীয় বাহুর রোধের অনুপাত 20/40 ইজ ইকুয়ালস টু তৃতীয় আর চতুর্থ বাহুর রোধের অনুপাত এত। হাফ ইজ ইকুয়ালস টু হাফ, তার মানে রেশিও সমান। তাহলে হুইটস্টোন ব্রিজ কেমন আছে? ব্যালেন্সড। কেমন? সাম্যাবস্থায় বা ব্যালেন্সড। বুঝতে পেরেছ? সহজ। হুইটস্টোন ব্রিজ যদি ব্যালেন্সড হয় তাহলে আমরা কি বলবো? এই মাঝখানে যে রোডটা আছে গ্যালভানোমিটারের জায়গায়, তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তার মানে এখান দিয়ে কোনো কারেন্টের ফ্লো হবে না। তাহলে বলে বর্তনীর তুল্য রোধ কত হবে? দেখেন খুবই সহজ, 60 এবং 20 কেমনে আছে? পরস্পর শ্রেণীতে। তুল্য রোধ কত ভাইয়া? তুল্য রোধ হচ্ছে 80 ওম। ওকে, এখানে 40 এবং 120 কেমনে আছে? পরস্পরের সাথে সিরিজে। তুল্য রোধ কত? 160 ওম। এখানে আছে 80, এখানে আছে 160, কেমনে? সমান্তরালে। তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে 160 ডিভাইডেড বাই 3। কত? 160/3, মানে হচ্ছে 53.33 ওম। ওকে, এইটা হবে হচ্ছে তুল্য রোধ। পারবো? একদম সহজ। কিন্তু বের করতে বলছে কি? কারেন্ট। কারেন্ট কেমনে বের করব ভাইয়া? কারেন্ট হচ্ছে বর্তনীর টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই তুল্য রোধ। টোটাল ভোল্টেজ কত? 10, তুল্য রোধ কত? 160/3, তার মানে হচ্ছে 3/16। কত? 3/16। চাইলে এটাও বের করতে পারো, 0.14 তো, তার মানে হচ্ছে 0.8, তাই না? 8 এ কত হয়? 8 হচ্ছে 48, 128 থাকে হচ্ছে 12, তার মানে তো 8ও হবে না, 7 হবে। কি 7? 7 দিয়ে কি হবে রে? 7 42, হ্যাঁ 7 হইতে পারে। 0.87 অ্যাম্পিয়ার মোস্ট প্রবাবলি। ক্যালকুলেট কর। 0.087, সরি, 0.087 না, 0.187 মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এইটা হইতে পারে 0.187 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে তো ক্যালকুলেট করি তো। 3 ডিভাইডেড বাই 16, 0.1875 আছে একটা, 5 মিস গেছে রে। ওকে, অ্যাম্পিয়ার। ঠিক আছে, পারবো? সো এই টাইপের একটু হালকা কমপ্লেক্স সার্কিট যেখানে 5টা রোধ আছে, দেখলেই প্রথমে হুইটস্টোন ব্রিজ। ব্যালেন্সড থাকলেই জীবনটা হয়ে যাবে সহজ। আসো নেক্সট ম্যাথ কি বলছে? এই যে এটা তাড়াতাড়ি 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 মার্ক। এইচএসসি লেখো লেখো লেখো। দুইটা ম্যাথ আছে, ঠিক আছে? দুইটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে একটা, আর এর পরেরটা।
ওকে, দেখো তোমাকে একটা হুইটস্টোন ব্রিজ দিয়ে দিছে, তুমি দেখেই বোঝার কথা এখানে হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড না। দেখো 30 আর 60 এর অনুপাত কত, হাফ। এখানে আসে হচ্ছে 100 আর 150, অনুপাত কত হবে 1/1.5। তার মানে এখানে হুইটস্টোন ব্রিজ তো ব্যালেন্সড অবস্থায় নাই। তোমাকে বলছে এস মানের রোধের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় যাবে। তার মানে আমার এই এস মানের রোধের সাথে আরো একটা রোধ যুক্ত করা লাগবে কোনো একভাবে, এই হুইটস্টোন ব্রিজকে নিয়ে যাওয়া লাগবে হচ্ছে সাম্যাবস্থায়। তাহলে আমরা ধরি এখানে এস মানের এই রোধটা নাই, কি করব, ধরবো এখানে এস মানের এই রোধটা নাই। তাহলে এখানে কে আছে ভাইয়া, ধরলাম এখানে আছে হচ্ছে আর এক্স, আননোন একটা রোধ, কি আর এক্স। ওকে, আমরা জানি না আর এক্স এর মান কত, বাট আমরা চাই আমাদের হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় যাক। আচ্ছা আমি কি এই রোধের মান চেঞ্জ করতে পারবো? না। আমি কি এই রোধের মান চেঞ্জ করতে পারবো? না। আমি কি এটার মান চেঞ্জ করতে পারবো? না। তোমারে বলছে তুমি 120 এর সাথে, সরি 120 না 150 এর সাথে, মানে এস ওমের সাথে কিছু একটা যুক্ত করো যেন এই হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় যায়। এখানে কিছু যুক্ত করা যাবে না, ওর মান চেঞ্জ করা যাবে না, ওর মানও চেঞ্জ করা যাবে না, ওর মানও চেঞ্জ করা যাবে না। এই তিনজনের মান ফিক্সড। তাহলে এই তিনজনের মান যদি ফিক্সড থাকে, 4 নাম্বার বাহুতে কত মানের রোধ থাকলে হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় থাকতো বলো তো দেখি। খুবই সহজ, অনুপাত নাও। হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় থাকার জন্য প্রথম এবং দ্বিতীয় বাহুর রোধের অনুপাত হওয়া লাগবে তৃতীয় এবং চতুর্থ বাহুর রোধের অনুপাতের সমান 100/Rx। তো এখান থেকে বোঝা যাচ্ছে Rx এর মান হওয়া লাগবে হচ্ছে 200 ওহম। ঠিক আছে, তার মানে এই 4 নাম্বার বাহুতে 150 ওহম না থেকে যদি 200 ওহম মানের একটা রোধ থাকতো তাহলেই কিন্তু হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় চলে যেত। তাহলে তুমি আমাকে বলো তোমার কাছে রোধ আছে কত? তোমার কাছে রোধ আছে হচ্ছে 150 ওহম। এক্সিস্টিং রোধ কত? 150 ওহম। এটাকে বানাইতে হবে কত? বানাইতে হবে হচ্ছে 200 ওহম। ওকে, তার মানে কি রোধের মান বৃদ্ধি করা লাগবে। রোধের মান আছে 150, করা লাগবে 200, তার মানে কি রোধ বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? রোধ বৃদ্ধি করতে হবে। ভাইয়া রোধ বৃদ্ধি করার উপায় কি? যখনই তোমার রোধ বৃদ্ধি করা লাগবে তখন তুমি কি করবা, শ্রেণী সমবায়ে নতুন রোধ যুক্ত করে দিবা। খুবই সহজ। রোধ বৃদ্ধি করার উপায় হচ্ছে শ্রেণী সমবায়ে নতুন রোধ যুক্ত করা, এবং রোধ কমানোর উপায় হচ্ছে সমান্তরাল সমবায়ে নতুন রোধ যুক্ত করা। সো আমার রোধ আছে 150, আমার লাগবে 200, তো আমি রোধের মান বাড়াইতে হবে। কি করব, শ্রেণী সমবায়ে নতুন রোধ যুক্ত করে দিব। প্রশ্ন হচ্ছে কত মানের রোধ ভাইয়া? ধরলাম এই এস এর সাথে আমি আর প্রাইম মানের একটা রোধ যুক্ত করব। ওকে, কত মানের? আর প্রাইম মানের। কেমনে যুক্ত করব? শ্রেণী সমবায়ে, কারণ আমার রোধের মান বাড়াইতে হবে। এবং এই ব্রাঞ্চের রোধ কত হওয়া লাগবে? এই দুইজনের তুল্য রোধ হওয়া লাগবে হচ্ছে 200। তাহলেই তো আমার হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড হবে, তাই না? দেখো আরএক্স মানের রোধ তো এখানে এক্সিস্ট করতেছে না, এখানে এক্সিস্ট করতেছে 150 ওহম মানের রোধ। আমরা হিসাব করে বের করলাম যদি এখানকার রোধ 200 হইতো তাহলে হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড হইতো। তার মানে 150 কে সামহাও বাড়াইতে হবে হচ্ছে 200। তার মানে রোধের মান বাড়াইতে হবে। উপায় কি? নতুন আরেকটা রোধ এই এক্সিস্টিং রোধের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করে দাও। আমাদের দেখা লাগবে নতুন কত মানের রোধ যুক্ত করলে এই দুইজনের তুল্য রোধ হয় হচ্ছে 200। খুবই সহজ। দুইটা রোধ যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাদের তুল্য রোধ বের করার সিস্টেম কি? সিস্টেম হচ্ছে আর প্রাইম প্লাস 150 ইজ ইকুয়ালস টু 200। সিম্পলি দুজনকে যোগ করে দেওয়া লাগবে, তার মানে দুজনের যোগফল হওয়া লাগবে 200 সমান। সো আমরা বলতে পারি আর প্রাইম হওয়া লাগবে 50 ওহম। তার মানে ভাইয়া এই চতুর্থ বাহুতে বা এস মানের রোধের সাথে আমরা যদি 50 ওহম মানের একটা রোধ যুক্ত করি, কত? 50 ওহম মানের একটা রোধ যুক্ত করি, তাহলে পুরো ব্রাঞ্চের রোধ হয়ে যাবে 150 প্লাস 50 মানে 200 ওহম। এবং যখন এই ব্রাঞ্চের রোধ 200 ওহম হয়ে যাবে তখন এই পুরো হুইটস্টোন ব্রিজটা কি হয়ে যাবে? ব্যালেন্সড। বুঝছিস? একদম সহজ। তাহলে রোধ যদি বাড়ানো লাগে আমরা কি করব? নতুন রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করব। মনে থাকে জানো? ওকে, এটার উপায় কি? নতুন রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করো। নতুন রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করো। ঠিক আছে, সমবায়ে যুক্ত করো। পারবি না বলো তো? অবশ্যই পারা লাগবে কিন্তু। এই টাইপের ম্যাথ হচ্ছে এইচএসসি পরীক্ষা আসে, টেস্ট পেপারটা খুলে দেখতে পারবেন। চলেন নেক্সট পরেরটা দেখেন। পরেরটাই কি বলছে? সেম কোয়েশ্চেন বলছে হচ্ছে এস মানের রোধের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করা হলে হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় যাবে। দেখো এবার এখানে আছে 50 ওহম, এখানে আছে 100 ওহম, এখানে আছে 80 ওহম, এখানে আছে 200 ওহম। ওকে, তাহলে দেখো প্রথমত আমার হুইটস্টোন ব্রিজ তো ব্যালেন্সড না। এখানে 50, এখানে 100, অনুপাত কত? হাফ। এখানে 80, এখানে 200, অনুপাত হাফের চেয়েও ছোট। মানে দুটো অনুপাত তো সমান না, তার মানে হুইটস্টোন ব্রিজ এখানে ব্যালেন্সড নাই। আমার যে কোনো একটা রোধের মান চেঞ্জ করা লাগবে, করে এটাকে ব্যালেন্সড বানাইতে হবে। এখন আমি রোধের মান চেঞ্জ করতে পারবো কোনটা? আমার কোয়েশ্চেনে বলেই দিছে এস মানের রোধের সাথে নতুন আরেকটা রোধ যুক্ত করো।
এবং এমন একটা রোধ যুক্ত করো যেন হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড হয়ে যায়। তার মানে এই বাকি তিনটার মান কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। এখানে 50 ওহম চেঞ্জ করা যাবে না, 80 ওহম চেঞ্জ করা যাবে না, 100 ওহম চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করতে পারবা হচ্ছে 200 ওহম মানের এই রোধটাকে। তাহলে আমরা ধরলাম প্রথমে এই 200 ওহম এক্সিস্টই করতেছে না। কি 200 ওহম এক্সিস্টই করতেছে না। আমরা দেখতে চাই এখানে 200 ওহম না থেকে কত ওহম মানের রোধ থাকলে হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড হইতো। বলো ব্যালেন্সড হওয়ার কন্ডিশন কি? প্রথম আর দ্বিতীয় বাহুর রোধের অনুপাত 50 ডিভাইডেড বাই 100 হওয়া লাগবে তৃতীয় এবং চতুর্থ বাহুর রোধের অনুপাতের সমান। ঠিক আছে, সো এখান থেকে বলা যায় Rx এর মান হওয়া লাগবে 160 ওহম। ওকে, চতুর্থ বাহুর যে রোধটা আছে ওটা যদি 160 ওহম হয় তখন আমার হুইটস্টোন ব্রিজ হবে হচ্ছে ব্যালেন্সড। এখন আমার রোধ আছে কত? আমার রোধ আছে 200 ওহম, করা লাগবে কত? করা লাগবে হচ্ছে 160 ওহম। এবার কি রোধ বাড়ানো লাগবে? না, এবার কিন্তু রোধ কমানো লাগবে। তাহলে রোধ আছে কত? 200 ওহম, করা লাগবে কত? 160 ওহম। তাহলে এইবার হচ্ছে আমার রোধ কমাতে হবে। কি করতে হবে? রোধ কমাতে হবে। ওকে, এবং কমানোর সিস্টেমটা কি? কমানোর সিস্টেম হচ্ছে সমান্তরালে নতুন রোধ যুক্ত করে দেওয়া লাগবে। কি করতে হবে? সমান্তরালে নতুন রোধ যুক্ত করে দিতে হবে। ওকে, নতুন রোধ যুক্ত করে দিতে হবে, তাহলেই কাজ শেষ। ওকে, করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে ভাই যুক্ত তো করব, কিন্তু কত মানের রোধ? এমন একটা রোধ যুক্ত করা লাগবে যেন এই ব্রাঞ্চের তুল্য রোধ হয়ে যায় 160। কারণ আমার এই ব্রাঞ্চের রোধ বানাইতে হবে 160 পুরো সিস্টেমটাকে ব্যালেন্সড বানানোর জন্য। সো আমার এখানে এমন একটা রোধ আর প্রাইম যুক্ত করা লাগবে যেন এই পুরো ব্রাঞ্চের বা এই দুজনের তুল্য রোধ হয়ে যায় কত? 160। তাহলে আমি ধরলাম এই দুজনের তুল্য রোধ হচ্ছে Rx। তাহলে Rx সমান কত হওয়া লাগবে? Rx সমান হওয়া লাগবে হচ্ছে 1/টাটা আর প্রাইম প্লাস 1/200 এটার ইনভার্স। ঠিক আছে, এটাই তো সমান্তরাল সমবায়ের ফর্মুলা বা সমান্তরাল সমবায়ের তুল্যরোধ নির্ণয় করার ফর্মুলা। সো কিন্তু আমরা লিখতে পারি 1/Rx হওয়া লাগবে 1/R প্রাইম প্লাস 1/200। এই Rxটা হচ্ছে এই দুজনের তুল্যরোধ। ওকে, এই 200 আর হচ্ছে R প্রাইমের, সেটা হওয়া লাগবে কত? সেটা হওয়া লাগবে 160। তাহলে আমার সিস্টেমটা ব্যালেন্সড বা হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্সড। তাহলে বসাই দাও Rx এর মান 1/160 ইজ ইকুয়ালস টু 1/R প্রাইম প্লাস 1/200। তাহলে 1/R প্রাইম হবে হচ্ছে 1/160 মাইনাস 1/200। তাহলে আমরা নিচে একটা কাজ করি, লসক একবারে 3200 নেই। ঠিক আছে, যদি 3200 হয় তাহলে এখানে কত আসবে? এই 3200 কি হবে? 3200 কি আসলেই হবে রে? হ্যাঁ 3200 তো হবেই। এখানে আসবে হচ্ছে 20। কত? এখানে আসবে হচ্ছে 20 আর এখানে আসবে হচ্ছে -16। ওকে, তার মানে উপরে থাকবে হচ্ছে 4, নিচে হবে হচ্ছে 3200। 4 ডিভাইডেড বাই 3200 মানে হচ্ছে 1/800। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর প্রাইমের মান হওয়া লাগবে হচ্ছে 800 ওহম। ওকে, যদি তুমি এখানে 800 ওহম মানের একটা রোধ যুক্ত করতে পারো তাহলে সেই 800 ওহম আর 200 ওহমের তুল্য রোধ হয়ে যাবে হচ্ছে 160 ওহম এবং আলটিমেটলি তখন এই সিস্টেমটা বা হুইটস্টোন ব্রিজটা চলে যাবে কিসে? সাম্যাবস্থায়। তাহলে এখানে আমাদের 800 ওহম মানের একটা রোধ তো যুক্ত করতে হবে, বাট কেমনে? শ্রেণী সমবায়ে না, এখানে যুক্ত করতে হবে সমান্তরালে। এটা যেন ভুল না হয়। যখন রোধ কমাইতে হবে তখন আমরা রোধ যুক্ত করব সমান্তরালে বা নতুন রোধ নিয়ে আসবো সমান্তরালে, আর যখন রোধ বাড়াইতে হবে তখন আমরা নতুন রোধ নিয়ে আসবো হচ্ছে শ্রেণী সমবায়ে বা শ্রেণী সংযোগে। বুঝছেন? দেখেন এইটাও কিন্তু এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, আগেরটার চেয়ে এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেটা সমান্তরালে যুক্ত করা লাগে। ওকে, সো মাথায় রাখা লাগবে আমার যেটা বানাইতে হবে সেইটা হবে হচ্ছে তুল্য রোধ, আর নতুন আমি যে রোধটা যুক্ত করব সেইটা আর এক্সিস্টিং রোধ যেটা সেই দুইজনের তুল্য রোধ হবে হচ্ছে একটু আগে যেটা বের করছি সেইটা। মানে সহজ কথা, এই ব্রাঞ্চের রোধ যেটা বানাইতে হবে সেইটা হওয়া লাগবে এই দুইজনের তুল্য রোধ। তুমি নতুন করে যুক্ত করছো আর প্রাইম, এই আর প্রাইম আর 200 তুল্য রোধ হওয়া লাগবে হচ্ছে 160। কারণ এইটার তুল্য রোধ যদি 160 হয় তখন এই ব্রাঞ্চের রোধ 160 এবং পুরো সিস্টেমটা তখন ব্যালেন্সড। এবং এটাই তোমাকে বলা আছে যে নতুন আর একটা রোধ কিভাবে যুক্ত করা হলে, কত মানের রোধ কিভাবে যুক্ত করলে সিস্টেম চলে যাবে সাম্যাবস্থায়। ঠিক আছে, একদম সহজ। দেখো তো এগুলো আসলে পারবা কিনা বাচ্চারা? গাইস দেখেন তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এগুলো কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এগুলো আসলে যদি না পারছো তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে, আমার একটু জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা, আমরা সামনে আগাবো, আরো বেশ কিছু ম্যাথ আছে। লেটস গো বাচ্চারা, বলো এ পর্যন্ত কি বুঝছো? তারপর সামনে আগাবো। কি তালা লেলো
কি লিখছিস ভাই, তোরা কি লিখিস, তোদের কথা আমার মাথার উপর দিয়ে যায় অর্ধেক, কিছুই বুঝি না তোদের কথা আমি। যাই হোক, তা দুইটা প্রান্তে কি সবসময় গ্যালভানোমিটার থাকবে? না না না, গ্যালভানোমিটার নাও থাকতে পারে, এখানে নর্মাল একটা রোদও থাকতে পারে। দেখো গ্যালভানোমিটার দেওয়ার কারণটা কি? জাস্ট কারেন্টটা মেজার করার জন্য, যেন আমরা সাম্যাবস্থায় গেলে বুঝতে পারি। ধরো তুমি একটা হুইটস্টোন ব্রিজ নিছো, এখানে গ্যালভানোমিটার নাই, একটা রোদ আছে, তুমি বুঝবা কেমনি এটা ব্যালেন্সড? তো বুঝার কোনো ওয়ে নাই। এটা বোঝার জন্য তোমার কি করা লাগবে? এখানকার কারেন্টটা মাপা লাগবে। সো এই জন্য হচ্ছে আমরা একবারে গ্যালভানোমিটার দিয়ে রাখি, যেন কারেন্ট না গেলে আমরা বুঝতে পারি, কারেন্ট গেলেও আমরা বুঝতে পারি। এখানে গ্যালভানোমিটার না থেকে যদি নর্মাল একটা রোদ থাকে তাতেও কোনো সমস্যা নেই, সামনে আরও কিছু কমপ্লেক্স সার্কিট আসতেছে যেখানে গ্যালভানোমিটারের কোনো অস্তিত্বই থাকবে না। সো নর্মাল রোদ থাকলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ওকে ভাইয়া, চলো নেক্সট আসো। এই যে কি বলছে এখানে, একটি প্রতিমিত, আচ্ছা প্রতিমিত মানে হচ্ছে ব্যালেন্সড, হ্যাঁ এটা প্রমিত ভেবো না তোমরা। প্রতিমিত মানে কি? ব্যালেন্সড। ওকে ফাইন। একটা প্রতিমিত হুইটস্টোন ব্রিজের চারটা বাহুতে যথাক্রমে 100 ওম, 10 ওম, 500 ওম এবং 350 ওম মানের রোধ আছে। ব্রিজের বিভিন্ন শাখায় ব্যয়িত শক্তির অনুপাত, ব্যয়িত ক্ষমতার অনুপাত নির্ণয় করো। আচ্ছা এখানে আছে হচ্ছে 100, এখানে আছে 500, আস্তাগফিরুল্লাহ, ছবিতে এই অবস্থা কেন? আচ্ছা এই যে এখানে একটা ভুল লেখছে দেখছো, এটা হবে হচ্ছে 50। ওকে, এটা কত হবে? এটা হবে হচ্ছে 50। আমি না ভুলটা সংশোধন করে দিই, দাঁড়াও, ভুল সংশোধন করতে আসলে খুব বেশি সময় লাগে না। এইটা হবে হচ্ছে 50, মানে এখানে লেখা ছিল ও, ও 50 ওম মানের রোধ আছে, এটা 350 হয়ে গেছে দেখতে। ওকে, যাই হোক, সো এই হচ্ছে আমাদের সার্কিট। এখানে একটা হুইটস্টোন ব্রিজ আছে, এখানে আছে হচ্ছে 100 ওম, এখানে আছে 500 ওম, এখানে আছে 10 ওম, এখানে আছে 50 ওম। তোমাকে বলছে সার্কিটে এই যে বিভিন্ন শাখা আছে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটাও একটা, এই সবগুলা শাখায় ব্যয়িত ক্ষমতার অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা ধরলাম এটা আমাদের প্রথম শাখা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শাখা, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ এবং এটা হচ্ছে পঞ্চম। সো আমরা প্রথমে একটু দেখি আমাদের হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্সড কিনা, দেখেই বোঝা যাচ্ছে ব্যালেন্সড। দেখো এখানে আছে প্রথম বাহুতে 100, দ্বিতীয় বাহুতে আছে 500, এখানে আছে হচ্ছে 10 আর একটাই আছে 50, তার মানে দুইটাই হচ্ছে 1/5 1/5। তাহলে আমাদের হুইটস্টোন ব্রিজ কি? ব্যালেন্সড। ওকে, কি আছে? ব্যালেন্সড আছে। যদি হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড হয় তার মানে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে আমরা বলতে পারি 5 নাম্বার যে শাখা আছে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। যদি 5 নাম্বার শাখা দিয়ে কোনো কারেন্ট না যায়, ভাইয়া 5 নাম্বার শাখায় কতটুকু বৈদ্যুতিক ক্ষমতা ব্যয় হবে বলো? 5 নম্বর শাখায়, ওকে কোনটায়? 5 নম্বর শাখায় গ্যালভানোমিটার ওয়ালাটা, ওইটাতে ব্যয়িত ক্ষমতা হবে 0। হ্যাঁ ভাইয়া 0 কেন? কোনো কারেন্টই যায় নাই, বিদ্যুৎ শক্তি কই থেকে ব্যয় হবে? ব্যয় তো তখন হবে যখন রোধের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে। যদি কারেন্ট পাসই না করে কিভাবে বিদ্যুৎ শক্তি ব্যয় হবে বলে তোমার মনে হয় বলো? বিদ্যুৎ শক্তি ব্যয় হবে না। তাহলে ভাই বাকি চারটা শাখায় হবে। প্রশ্ন হচ্ছে কতটুকু হবে? তার জন্য তোমার বাকি চারটা শাখার কারেন্টের মান বের করা লাগবে। দেখো প্রথম কথা, এখানে আমাদের ভোল্টেজ দিয়ে দেয় নাই, ভোল্টেজ না দিলেও আসলে কোনো সমস্যা নেই, তাতেও কারেন্টের মান বের করা যাবে। কিভাবে? টোটাল কারেন্ট কত? আই, তাই না? যদি আমি সার্কিটটাকে একটু রিড্র করি, দেখো তো এইভাবে আঁকলে কোনো সমস্যা আছে? এই বরাবর আছে হচ্ছে একটা, এই বরাবর আছে হচ্ছে আরেকটা, এই বরাবর আছে আরেকটা, এই বরাবর আছে হচ্ছে আরেকটা। ওকে ফাইন, এটা হচ্ছে পি, পি এর মান কত? 100 ওম। এটা কি? এটা হচ্ছে কিউ, কিউ এর মান কত? 10 ওম। এটা হচ্ছে আর, আর এর মান কত রে? আর এর মান হচ্ছে 500 ওম এবং এটা হচ্ছে এস, এস এর মান হচ্ছে 50 ওম। মাঝখানে একটা গ্যালভানোমিটার ছিল, সেটা কোনো কারেন্ট যায় নাই। ওকে, সো এই বরাবর আমার কারেন্ট গেছে I1, I1 এখান দিয়ে গেছে I2, এইটার মধ্যে দিয়েও গেছে I1, এটার মধ্যে দিয়ে গেছে আবার I2। এইটার আমরা নাম দিছিলাম হচ্ছে 1 নাম্বার শাখা, তোমাদের মনে পড়ে কিনা? এই যে ছবির মধ্যে নাম দিছিলাম, এটা 1 নাম্বার শাখা, ওই পাশেরটা ছিল হচ্ছে 2 নাম্বার শাখা, এটা ছিল হচ্ছে 3 নাম্বার শাখা, এটা ছিল আমাদের 4 নাম্বার শাখা। এই চারটা শাখা মানে চারটা রোধের মধ্যে কতটুকু বৈদ্যুতিক ক্ষমতা ব্যয় হচ্ছে বা এটা বৈদ্যুতিক ক্ষমতা খরচ হচ্ছে সেইটা আমাদের নির্ণয় করা লাগবে। তার জন্য কারেন্টের মান জানাটা খুব জরুরি। I1 এর মান কত হবে, I2 এর মান কত হবে সেটা কিন্তু আমরা কিছুই জানি না, সেই মানটা একটু বের করা লাগবে। কিভাবে করা যাইতে পারে? দেখো টোটাল কারেন্ট দিয়ে আমরা প্রকাশ করে দিতে পারি। ধরলাম টোটাল কারেন্ট হচ্ছে I, সেক্ষেত্রে বলো তো I1 এর মান কত হবে? I1 এর মান হবে হচ্ছে অপর ব্রাঞ্চের টোটাল রোধ, দুইটা ব্রাঞ্চ প্যারালালি কানেক্টেড, সেক্ষেত্রে আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। আমাদের এই ব্রাঞ্চের কারেন্টটা দরকার, I1 দরকার, তাহলে উপরে যাবে অপর ব্রাঞ্চের টোটাল রোধ কত? 500 + 50 মানে হচ্ছে 550। নিচে দুইটা ব্রাঞ্চের রোধের যোগফল, এখানে আছে 550, এখানে আছে 110, তাহলে 550 প্লাস হচ্ছে 110 মাল্টিপ্লাইড বাই I, তাহলে উপরে 550 নিচে 660 মানে হচ্ছে 5/6 মাল্টিপ্লাইড বাই I। 110 দিয়ে ভাগ করে দাও তাইলেই হয়ে যাবে,
ঠিক আছে, তাহলে বলো তো i2 কত হবে? i2 বের করা খুব সহজ। i2 এর উপরে হবে হচ্ছে 110, নিচে 550 প্লাস 110 মানে 1/6 মাল্টিপ্লাইড বাই i। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের i1 এবং i2, দুইটা কারেন্ট পেয়ে গেছি। এবার ভাইয়া ক্ষমতা কেমনে বের করব? বলো, তুমি রোধের মান জানো, তুমি কারেন্টের মান জানো, বৈদ্যুতিক ক্ষমতা কেমনে বের করবা ভাই? i স্কোয়ার্ড r। তাহলে বলো তো পি এর মধ্যে দিয়ে ব্যয়িত বৈদ্যুতিক ক্ষমতা কত হবে? পি হচ্ছে 1 নাম্বার ব্রাঞ্চ, তাহলে 1 নাম্বার ব্রাঞ্চে ব্যয়িত বৈদ্যুতিক ক্ষমতা হবে, কারেন্ট গেছে কতটুকু? i1, দ্যাট মিন্স i1 স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই রোধের মান কত? রোধের মান হচ্ছে 100। ঠিক আছে, বলো দ্বিতীয় ব্রাঞ্চে কতটুকু ক্ষমতা ব্যয় হবে? P2 ইজ ইকুয়ালস টু কারেন্ট গেছে কতটুকু? I1, তাহলে I1 স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই রোধের মান কত? 10। ঠিক আছে, 3 নাম্বার ব্রাঞ্চে সেম কাহিনী, P3 কারেন্ট গেছে কত? I1 না I2, তাহলে I2 স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই কারেন্টের মান রোধের মান 500। ঠিক আছে, 4 নাম্বার ব্রাঞ্চে কতটুকু খরচ হবে? P4 ইজ ইকুয়ালস টু কারেন্ট গেছে কতটুকু? I2, তাহলে I2 এর উপর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 50। বুঝছো? তোমার নেওয়া লাগবে কি? সবগুলার রেশিও। সো তুমি চাইলে সবগুলার অনুপাত একবারে নির্ণয় করতে পারো, চাইলে ভেঙে ভেঙে নির্ণয় করতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা, সমস্যা নেই কোনো। সো আমরা যদি একবারে নির্ণয় করি, খুবই সহজ, P1 H2 P2 H2 P3 H2 P4। ঠিক আছে, বলো কত হবে? P1 এ প্রথমে কি আছে? I1 স্কোয়ার্ড। I1 স্কোয়ার মানে কি? 5/6 ইন্টু I, তাই না? কত? নিচে লিখি একবারে, হ্যাঁ, কত? 5/6 ইন্টু I, এটাকে কত লাগবে? স্কোয়ার, তাহলে আসবে 25/36 ইন্টু I স্কোয়ার মাল্টিপ্লাইড বাই হচ্ছে 100। ঠিক আছে, তারপর কি আছে ভাইয়া? আছে হচ্ছে I1 স্কোয়ার ইন্টু 10, I1 মানে তো সেম, 25/36 ইন্টু I স্কোয়ার ইন্টু হচ্ছে 10। ঠিক আছে, আচ্ছা এখানে মনে সবগুলো জায়গায় হবে না রে, জীবন একটা বেদনা। পরের পেজে যাই একটু, হ্যাঁ, কিছু মনে করিস না, সবগুলো তো লিখছি, পরের পেজে তোদের অনুপাত লেখাটা শিখাই দিই, হ্যাঁ, একটু ভালো মতো শিখাই দিই, এটা কঠিন কিছু না, একটা বার খালি দেখাই দিই। আয়, ধর তোর লাগবে হচ্ছে P1 অনুপাত P2 অনুপাত P3 অনুপাত P4। P1 কত হবে? P1 হচ্ছে I1 স্কোয়ার্ড ইন্টু R, তাই না? I1 মানে কত? I1 মানে হচ্ছে 5/6 ইন্টু I, এটাকে একবার স্কোয়ার করে লেখো, তাহলে আসবে হচ্ছে 25/36 ইন্টু I স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই রোধের মান। রোধ কত ছিল? রোধ ছিল মোস্ট প্রবাবলি 100। কত? 100। ঠিক আছে, 100। ফাইন, ভাইয়া P2 কত হবে? P2 জন্য কি ছিল বলো তো? 2 নাম্বার ব্রাঞ্চে ব্যয় হওয়া ক্ষমতা। কারেন্ট কত? কারেন্ট তো সেম, 25/36 ইন্টু I স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই রোধের মান কত? রোধের মান হচ্ছে 10। ওকে, P3 কত ছিল? 500 ওহমের মধ্যে দিয়ে ব্যয়িত ক্ষমতা। 500 ওহমের কারেন্ট কত? I2 মানে কি? 1/6 ইন্টু I1, যদি স্কোয়ার করি 1/36 ইন্টু হচ্ছে I। ওকে, 1/36 মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্টের স্কোয়ার, কারণ I2 ছিল 1/6 ইন্টু I, যদি স্কোয়ার করে দিই 1/36 ইন্টু I স্কোয়ার, এবং রোধের মান কত? রোধের মান হচ্ছে 500। ঠিক আছে, রোধের মান কত? 500। এবং লাস্টেরটা ভাইয়া, লাস্টেরটার কারেন্টও সেম, 1/36 ইন্টু I স্কোয়ার, রোধের মান কত? রোধের মান হচ্ছে 50। ঠিক আছে, এইবার জাস্ট রেশিও নিতে হবে। কেমনে রেশিও নিবা? একটা কাজ করো, প্রথমে হচ্ছে 1/36 দিয়ে সবাইকে ভাগ করে দাও। কি দিয়ে? 1/36 দিয়ে। তাহলে এখান থেকে নিচ থেকে 36 চলে যাবে, 36 চলে যাবে, 36 চলে যাবে, 36 চলে যাবে। I স্কোয়ার দিয়ে ভাগ করে যাও, সবগুলো I স্কোয়ার চলে যাবে। দেন তারপর আসতেছি, প্রথম হচ্ছে এগুলো আগে করো। তাহলে এখানে আসবে 25 ইন্টু 100। I স্কোয়ার বাই 36 দিয়ে সবাইকে ভাগ করে দিছি, তাহলে এখান থেকে I স্কোয়ার 36 চলে যাবে, 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 বাকি সবাই থাকবে। তাহলে এখানে আসবে 25 ইন্টু 100, এখানে আসবে 25 ইন্টু 10, এখানে আসবে কত? এখানে আসবে হচ্ছে 500, এখানে আসবে কত? এখানে আসবে হচ্ছে 50। ঠিক আছে, এবার সবাইকে 50 দিয়ে ভাগ করে দাও। যদি 50 দিয়ে ভাগ করো তাহলে এখানে আসবে হচ্ছে 50, কারণ 50 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 2 ইন্টু 25 মানে হচ্ছে 50। এখানে যদি তুমি 50 দিয়ে ভাগ করো কত আসবে বলো তো? এখানে আসবে হচ্ছে 5। এখানে যদি 50 দিয়ে ভাগ করো এখানে আসবে কত বলো? 10। আর এখানে যদি করো আসবে হচ্ছে 1। এই হচ্ছে রেশিও। ঠিক আছে, কত? 50:5:10:1। এই হচ্ছে চারটা বাহুতে ব্যয়িত ক্ষমতার রেশিও P1 P2 P3 P4। কত আসছে? 50:5:10:1। 50:5:10:1। বুঝছো? তোমার টার্গেট হবে হচ্ছে যে কোনো একটার মানকে 1 বানানো।
ঠিক আছে, চারটা যে অনুপাত থাকবে তার মধ্যে যে কোনো একজনের মানকে তুমি এক বানাবা, যা খুশি দিয়ে গুণ ভাগ করা লাগুক, একজনকে তোমার এক বানানো লাগবে, দ্যাটস দ্য টার্গেট। এবং সবচেয়ে ভালো হয় হচ্ছে যার মান সবচেয়ে ছোট তাকে এক বানানোর চেষ্টা করো। দেখো এখানে যারা যারা আছে সবচেয়ে ছোট কোনটা বলো তো, দেখেই বোঝা যাচ্ছে এটা সবচেয়ে ছোট, এর চেয়ে ছোট একজনও নাই এখানে। ওকে, সো আমার টার্গেটই ছিল ওকে এক বানানো। ওকে এক বানানোর জন্য প্রথমে কি করা লাগতেছে, i²/36 দিয়ে ভাগ করা লাগতেছে, তারপরেও 50 থেকে যাচ্ছে, দেন 50 দিয়ে ভাগ করে দিচ্ছি, শেষ। একজনের মান এক হবে, তার সাপেক্ষে তুমি বাকি সবার মান পেয়ে যাবা, তখন কম্পেয়ার করাটা হবে ইজি। বুঝছেন? সহজ। তো যদি কখনো এরকম বের করতে বলে অনুপাত, পারবা না বলো তো, 3টা বলুক 4টা বলুক, 4টার বেশি কখনোই বলবে না, মোস্ট অফ দ্য টাইম 3টা বলবে। বাট আমি 4টা রাখছি হচ্ছে যেন তোমরা আসলে এমনিতে একটু এক্সপার্ট হয়ে যাও, কারণ 3টারটা বের করা আসলে মোটামুটি সহজ, 4টারটা নিয়ে পোলা মানে একটু প্যারা খায়, বাট এটা আসলে তেমন কঠিন কিছু না। জাস্ট মাথায় রাখবা যে কোনো একজনের মানকে তোমার এক বানাইতে হবে, এবং সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যার মান সবচেয়ে ছোট তাকে এক বানানো, তাহলে বাকি সবার মান একটা বড় সংখ্যা আসবে, অ্যাটলিস্ট ফ্র্যাকশন আসার চান্স কমে যায়। পারবো? শিওর? গুড। আসো নেক্সট, এটা তো একদম সহজ। পরেরটা কি বলছে, এই যে এখান থেকে হচ্ছে শুরু হইছে। ঠিক আছে, দেখো দেখো দেখো, এখানে আছে এ, এখানে আছে বি, দিয়ে বলছে ভাইয়া এখানে তুল্যরোধ নির্ণয় করো। ভাইয়া কেমনে তুল্যরোধ নির্ণয় করবো, এখানে এটা কি আছে ভাইয়া? আমি কি এখানে সিমেট্রি অ্যাপ্লাই করবো? না, সিমেট্রি অ্যাপ্লাই করা যাবে না। ভাইয়া আমি কি এখানে ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করবো? হ্যাঁ, ওয়াই ডেল্টা অ্যাপ্লাই করতে পারো, বাট এইচএসসিতে তো তোমাদের ওয়াই ডেল্টা নাই, তাহলে কি করবো ভাইয়া? একটু হুইটস্টোন ব্রিজ অ্যাপ্লাই করো। কি ভাইয়া এখানে হুইটস্টোন ব্রিজ কোথায়? হুইটস্টোন ব্রিজ আমার তো হুইটস্টোন ব্রিজ দেখতে এরকম ছিলই না। এটাও আসলে হুইটস্টোন ব্রিজ, তুমি দেখে চিনতেছো না। খেয়াল করো, এটা যদি এ হয় এটা হবে এ, এটাও হবে এ। এটা যদি বি হয় এটাও হবে বি, এইটাও হবে বি, এইটাও হবে বি, তাই না? এটাও কি হবে? বি হবে। আমি ধরলাম এইটা হচ্ছে সি এবং এইটা হচ্ছে ডি। আর কোনো রোধ আছে বা আর কোনো পয়েন্ট আছে? আর কোনো পয়েন্ট কিন্তু বাকি নেই, সব পয়েন্ট আমাদের মার্ক করা শেষ। এবারে এ বি সি ডি কে আমরা একটু সাজাই লিখবো। কেমনে সাজাই লিখবো? দেখো, যেই দুইটা পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলবে তারা সবসময় দুই প্রান্তে থাকবে, ঠিক আছে? বাকি দুইটাকে তুমি তোমার ইচ্ছা মতো বসাইতে পারো, এ বি বসানো শেষ, সি ডি কে তুমি তোমার ইচ্ছা মতো বসাও। ধরো এখানে আছে সি, এখানে আছে হচ্ছে ডি। ওকে, এবার একটা একটা করে রোধ বসাও। প্রথমে এই রোধটা কার কার মধ্যে কানেক্টেড? এ এবং সি এর মধ্যে। বসাও তো দেখি কার কার মধ্যে? এ এবং সি। বসাইলাম, আছে আর। ওকে ভাইয়া এই রোধটা কার কার মধ্যে কানেক্টেড? এই আর, এই আর কানেক্টেড আছে এ এবং ডি এর মধ্যে, তাহলে বসাই দাও এ এবং ডি এর মধ্যে। এখানে আছে কে? আছে হচ্ছে এই আর, ঠিক আছে ভাইয়া। ওই আর কার কার মধ্যে কানেক্টেড? ওই আর কানেক্টেড হচ্ছে সি এবং ডি এর মধ্যে, তাহলে কাটো, কেটে এনে বসাবা কি? সি এবং ডি এর মধ্যে, যে এখানে, এখানে আছে আর ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ওই আর কার কার মধ্যে কানেক্টেড? ওই কার কানেক্টেড হচ্ছে বি এবং সি এর মধ্যে, যেটা কার কার মধ্যে রে? বি এবং সি। তাহলে একটা কাজ করো, বি এবং সি এর মধ্যে বসায় দাও আরো একটা আর, আর এর মেলা সব, ঠিক আছে। এটা কার কার মধ্যে কানেক্টেড বলতো? বি এবং ডি এর মধ্যে, তাহলে এটাকেও কাট, কাটো এটাকে। কার কার মধ্যে কানেক্টেড? বি এবং ডি, বসিয়ে দাও তো বি এবং ডি এর মধ্যে। ভাই রোধ কি শেষ? না, রোধ শেষ না, আরো একটা রোধ আছে, সেটা কি? এ এবং বি এর মধ্যে কানেক্টেড, এইটা হচ্ছে গ্যাঞ্জাম। ভাই এটাকে আমি কোথায় বসাবো? এটাকে আমার বসাইতে হবে এ আর বি এর মধ্যে। এ কোথায়? এ এখানে, বি কোথায়? এখানে। ভাই আমি কি এটাকে উপর দিয়ে বসাই দিব? না, এই রোধ আর এই রোধের মধ্যে কোনো কানেকশন আছে? এই রোধ কোনটা ছিল? বি এবং সি এবং ডি এর মধ্যে। এটা ছিল সি আর ডি এর মধ্যে রোধ আর, আর এটা হচ্ছে এ আর বি এর মধ্যে রোধ আর। এই দুজনের মধ্যে কোনো কানেকশন আছে? কোনো কানেকশন নাই। তো এটার উপর দিয়ে জাস্ট দিয়ে দিলেই হয়ে যাবে নাকি? না, এখানে কিন্তু কোনো কানেকশন নাই, কোনো কানেকশন দেওয়া যাবে না। দ্যাট মিনস এখানে হচ্ছে আরো একটা রোধ আছে এইভাবে এ এবং বি এর মধ্যে, বুঝছো? এবং এখানে আছে হচ্ছে ব্যাটারি। এই হচ্ছে সার্কিটের সিম্পলিফাইড ভার্সন। এটা কি আমাদের সার্কিটের সিম্পলিফাইড ভার্সন, বুঝছেন? এই সার্কিটটাকে যদি আপনি সিম্পলিফাই করেন তখন হচ্ছে আপনি এই জিনিসটা পাবেন। আপনার কাছে দেখে মনে হতে পারে যে নিচের এই অংশটুকু হুইটস্টোন ব্রিজ, না এই অংশটুকু হুইটস্টোন ব্রিজ না, এইটা বাদে ওইটুকু অংশ হচ্ছে হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে? এই যে এখান থেকে একটা রোধ আসছে, এখান থেকে একটা রোধ আসছে, আবার তোমার এখান থেকে একটা রোধ আসছে, এখান থেকে একটা রোধ আসছে, এই এ আর বি এর মধ্যে হচ্ছে ব্যাটারি কানেক্টেড, আর এই যে এইটা হচ্ছে তোমার গ্যালভানোমিটারের রোধ, ঠিক আছে? ওইটুকু হচ্ছে হুইটস্টোন ব্রিজ, নিচের টুকু কিন্তু না। কেয়ারফুল, ওকে? সো ভালো মতো পয়েন্ট ধরে ধরে হচ্ছে বসানো লাগবে, তাইলে আর কোনো সমস্যা নেই। এবার দেখো, দেখেই বোঝা যাচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজ কি? ব্যালেন্সড ভাই। এখানে আর আর এর অনুপাত কত হবে? 1। এখানে আর এবং আর এর অনুপাত কত হবে? 1। তাহলে যদি এটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ হয় তাহলে কি আমার এই রোধ দিয়ে কোনো কারেন্ট যাবে? যাবে না। বাদ। কেন কারেন্ট গেল না? কারণ আমাদের হুইটস্টোন ব্রিজটা আছে ব্যালেন্সড, ওকে? এটা কি? ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে? যদি ব্যালেন্সড হয় ভাইয়া
তাহলে এই রোধের চিন্তা আমার বাদ। এই দুইজন কেমনে কানেক্টেড? এই দুইজন কানেক্টেড আছে হচ্ছে সিরিজে, আর এবং আর। তুল্যরোধ কত হবে? টুয়াইজ আর। এই দুইজন কিভাবে কানেক্টেড? সিরিজে। তুল্যরোধ কত হবে? টুয়াইজ আর। ঠিক আছে, তাহলে এবার বলেন এই তিনজন রোধ কিভাবে যুক্ত? এই আর আছে এ এবং বি এর মধ্যে, এই টু আর আছে এ এবং বি এর মধ্যে, এই টু আরও আছে এ এবং বি এর মধ্যে। কেমনে যুক্ত? প্যারালাল কানেকশন ভাই। তাহলে যদি আমি আঁকি, এখানে আছে হচ্ছে কি বলো, আর একটা কালারই হারাই গেছে না, দাঁড়াও নিয়ে আসি। ওকে, এবার ঠিক আছে। ধরো আমি যদি এখানে আঁকি, এই হচ্ছে আমার এ, ওকে, এই হচ্ছে আমার বি। দেখো এই যে এই আর কার কার মধ্যে কানেক্টেড? এ এবং বি এর মধ্যে আর। ঠিক আছে, এই টু আর কার কার মধ্যে কানেক্টেড? আর এবং আর তো শ্রেণী সমবায় আছে। এই রোধের চিন্তা কিন্তু বাদ, এটা নিয়ে কোনো চিন্তা নেই, কোনো কারেন্ট যায় নাই। এটা কার মধ্যে কানেক্টেড? এ এবং বি এর মধ্যে। কত? টুয়াইজ আর। এবং এখানেও একটা টুয়াইজ আর আছে, এটাও কার কার মধ্যে কানেক্টেড? এ এবং বি এর মধ্যে। সো বসিয়ে দাও টুয়াইজ আর। ঠিক আছে, এই বরাবর টান দাও, এই বরাবর টান দাও। আর টু আর কেমনে যুক্ত? সমান্তরালে যুক্ত। তাহলে পুরো জিনিসটার তুল্যরোধ কত হবে? পুরো জিনিসটার তুল্যরোধ হবে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1/2r প্লাস 1/2r প্লাস 1/r তার উপর ইনভার্স। ওকে, লসাগু হবে হচ্ছে টুয়াইজ আর। তাহলে এখানে আসবে কত? এখানে আসবে হচ্ছে 1 + 1 + 2 তার উপর ইনভার্স, মানে হচ্ছে r ডিভাইডেড বাই 2। এইটা হবে হচ্ছে পুরো জিনিসটার তুল্যরোধ। বুঝছিস? সহজ কিন্তু, হ্যাঁ। জাস্ট যখনই তুমি দেখবা এইচএসসি পরীক্ষা একটা কঠিন সার্কিট চলে আসছে, বারবার বলতেছি সবার আগে চিন্তা করবা কোনোভাবে হুইটস্টোন ব্রিজ কি বানানো যায়। যদি বানাইতে পারি তাইলেই কিন্তু সার্কিট অনেক সহজ। পারবো না? একদম সহজ না? ভেরি গুড। আসো নেক্সট, পরেরটা ভাইয়া, পরেরটা কি বলছে? বলছে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। ভাইয়া এটা কি? এটা স্মল আর, হ্যাঁ এটা কি? এটা হচ্ছে স্মল আর, এটা হচ্ছে স্মল আর, এটা হচ্ছে টুয়াইজ আর। ওকে, এরকম একটা সার্কিট তোমাকে দিছে। এখানে আছে 2r, এখানে আছে r, এখানে আছে 2r, এখানে আছে 2r, এখানে আছে 2r। ভাইয়া আমি কি এখানে সিমেট্রি অ্যাপ্লাই করব? তোমার বইয়ে কি সিমেট্রি আছে? এইচএসসি পরীক্ষা যদি আসে সিমেট্রি অ্যাপ্লাই করা যাবে? যাবে না। তাহলে ভাইয়া কি করব? ভালো মতো খেয়াল করো। এই যে উপরের পার্টটুকু, সার্কিটের এই অংশ, এইটা কি একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ না? জাস্ট উপরের অংশের কথা চিন্তা করো, নিচের অংশের কথা বাদ দাও, আসবো নিচের অংশে। উপরটুকুর কথা চিন্তা করো। 2r এবং r অনুপাত কত এই দুইজনের? এই দুজনের অনুপাত হচ্ছে 2r ডিভাইডেড বাই স্মল r। ওই দুজনের অনুপাত কত? অনুপাত সেম ভাই, 2r ডিভাইডেড বাই স্মল r। তাহলে এটা যদি একটা হুইটস্টোন ব্রিজ হয়, সেটা কেমন হুইটস্টোন ব্রিজ হবে? ব্যালেন্সড নাকি ইমব্যালেন্সড? অবশ্যই ব্যালেন্সড। যদি ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ হয়, তাহলে মাঝখানের যে রোডটা আছে সেটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই রোডটা আমাদের হিসাব থেকে বাদ। শেষ, বাদ, জাস্ট বাদ, আর কিছু না। উপরে যে হুইটস্টোন ব্রিজটা আছে সেটা কি? অবশ্যই একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। কেমন? ব্যালেন্সড। সিমিলারলি ভাইয়া নিচের পার্টের কথা চিন্তা করো দেখি। এই যে যেটুকুর কথা চিন্তা করবা, কোনটুকু ভাইয়া? এই যেটুকু। ওকে, এটা হচ্ছে কমন দুইটা পার্টের মধ্যে। ওকে, দেখো এই নিচের টুকু একটা হুইটস্টোন ব্রিজ। এই আর এবং 2r এর অনুপাত কত ভাইয়া? আর এবং 2r এর অনুপাত হচ্ছে r/2r। এই পাশেও r/2r। অনুপাত সেম না? অনুপাত সেম। তাহলে নিচে যে হুইটস্টোন ব্রিজ ক্রিয়েট হইছে সেটা কি ব্যালেন্সড নাকি ইমব্যালেন্সড? অবশ্যই ব্যালেন্সড। কি হবে? ব্যালেন্সড। ঠিক আছে, বুঝতে পেরেছো? ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। যদি ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ হয়, মাঝখানে যে রোডটা আছে তার মধ্যে কোনো কারেন্ট যাবে? কোনো কারেন্ট ফ্লো করবে না। সো মাঝখানের রোডটা হচ্ছে হিসাব থেকে বাদ। ওকে, তাহলে কারেন্টটা ফ্লো করবে কেমনে? কারেন্টটা ফ্লো করবে হচ্ছে এই বরাবর, এই বরাবর, এই বরাবর। এই ব্রাঞ্চের রোধ কত? এই ব্রাঞ্চের রোধ হচ্ছে 4r। কত? 4r। কেমনে যুক্ত? শ্রেণী সমবায়ে। এই ব্রাঞ্চের রোধ কত? এই ব্রাঞ্চের রোধ হচ্ছে 4r। এই ব্রাঞ্চের রোধ কত? এই ব্রাঞ্চের রোধ হচ্ছে 2r। ওকে, এই 4r, এই 2r এবং এই 4r কেমনে যুক্ত? সমান্তরালে। তাহলে পুরা বর্তনীর তুল্যরোধ কত হবে? পুরা বর্তনীর তুল্যরোধ হবে r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু, তুমি চাইলে প্রথমে এই দুজনের তুল্যরোধটা নির্ণয় করতে পারো। এই 4r আর 4r এর তুল্যরোধ হবে হচ্ছে টুয়াইজ r। সো আমি চাইলে এটা করতে পারি, 4r এবং 4r যেহেতু সমান্তরালে, মানে হিসাবটাকে একটু সহজ করার জন্য আর কিছু না, বা চাইলে একবারও লিখতে পারো, r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1/4r প্লাস 1/4r প্লাস 1/2r তার উপর হচ্ছে ইনভার্স। তুমি এই দুজনের হিসাব প্রথমে করতে পারো। যদি এই দুজনের হিসাব আগে করো তাহলে আসবে হচ্ছে 1 কত আসবে বলো তো? 2r আসবে। ঠিক আছে, প্লাস 1/2r তার উপর ইনভার্স। ওকে, সহজ একদম। তাহলে উপরে আসবে হচ্ছে 4 ইন্টু r প্লাস r, নিচে আসবে হচ্ছে 2 ইন্টু r প্লাস r। দ্যাট মিনস 2r, নিচে আসবে r প্লাস r।
ঠিক আছে, সলভড, সহজ। মান দিয়ে দিলে তখন জাস্ট মান বসায় দিবার কিছু না। পারবো না বলো তো এই টাইপের সার্কিট যদি চলে আসে? এগুলো কি কঠিন? কঠিন বলো তো না। হুইটস্টোন ব্রিজ যদি জানা থাকে এই সব সার্কিট কোনো ব্যাপার না। চাইলে সিমেট্রি দিয়েও সলভ করতে পারো, বাট এইচএসসি পরীক্ষায় সিমেট্রি অ্যাপ্লাই করুন। এইচএসসি পরীক্ষায় সিমেট্রি অ্যাপ্লাই করা কোনো বুদ্ধিমানের কাজ হবে না, স্যাররা কিন্তু ধূপ ধাপ কেটে দিবে। ঠিক আছে, সো এই টাইপের প্রবলেম আসলে আমরা ট্রাই করব কি দিয়ে? হুইটস্টোন ব্রিজ দিয়ে। ক্লিয়ার, শিওর, গুড। নেক্সট দেখো কি বলছে, বলছে সার্কিটে প্রবাহিত কারেন্ট কত। ভাইয়া এইটা এইটা এটা কি সার্কিট ভাইয়া? এইটাও একটা হুইটস্টোন ব্রিজ। কিভাবে দেখো, এবার চিন্তা করতে হবে হচ্ছে এইভাবে। প্রথমে একবার চিন্তা করবা এইটুক নিয়ে, কোনটুকু? এইটুক। তারপর আরেকবার চিন্তা করতে হবে হচ্ছে এইটুক নিয়ে। ওকে, এই পাশের টুকু একটা হুইটস্টোন ব্রিজ, ওই পাশের টুকু আর একটা হুইটস্টোন ব্রিজ। প্রশ্ন হচ্ছে এরা কি ব্যালেন্সড? The answer is yes, এরা ব্যালেন্সড। কিভাবে দেখো, 2 আর 4 এর অনুপাত কত? 2/4। বাম পাশের দুইটা বাহুর অনুপাত, ডান পাশের দুইটার বাহুর অনুপাত কত? 2/4 ভাইয়া, কত? 2/4। মিলে গেছে, মিলে গেছে, তার মানে ব্যালেন্সড। ওকে, ব্যালেন্সড, গুড। ভাইয়া ডান পাশে 2/4 মিলে গেছে, মিলে গেছে, তার মানে কি ডান পাশেরটাও ব্যালেন্সড। এটা তো এমনিও বোঝা যাচ্ছে, দেখো পুরা উপরের সব জায়গা জুড়েই 2 2 2, নিচের সব জায়গা জুড়ে 4 4 4। সো জিনিসটা তো অটোমেটিক্যালি ব্যালেন্সডই হবে। যদি ব্যালেন্সড হয় তাহলে মাঝখানের এই যেটা, ওর মধ্যে দিয়েও কারেন্ট যাবে না, ওর মধ্যে দিয়েও কারেন্ট যাবে না। কারেন্টটা ফ্লো করবে কিভাবে? কারেন্ট যাবে এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান 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 দিয়ে। বুঝছো? বা তুমি মাঝখানের এই পুরো পার্টটাকে গ্যালভানোমিটার চিন্তা করতে পারো, যে মাঝখানের এই পার্টটা, তোমার যদি এভাবে দুইটা পার্ট চিন্তা করতে প্রবলেম হয়, সেটা তুমি এভাবে ভাবতে পারো, মাঝখানের এই পুরো পার্টটা হচ্ছে তোমার গ্যালভানোমিটার। দেখো তো হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড কিনা? অবশ্যই ব্যালেন্সড। এখানে আছে হচ্ছে 2, এখানে আছে 4, এখানে আছে 2, এখানে আছে 4, ব্যালেন্সড। তার মানে মাঝখানের এই যে ভিতর দিয়ে যে সার্কিটগুলো গেছে সেখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। কারণ হুইটস্টোন ব্রিজ যদি ব্যালেন্সড হয় তাহলে এই পাশের উপরের বাহুতে যতটুকু কারেন্ট থাকবে ওই পাশের উপরের বাহুতেও ততটুকু কারেন্ট থাকবে, এবং সেম কারেন্ট ফ্লো যদি মেনটেন করতে চাও তাহলে পুরো কারেন্টটা এখান দিয়ে যাওয়া লাগবে। ঠিক আছে, সেম কাহিনী নিচে। যদি হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড হয়, ধরো এই পাশ আর ওই পাশ ব্যালেন্সড, তাহলে এখান দিয়ে যতটুকু কারেন্ট আসবে এখান দিয়ে সেম কারেন্টে যাওয়া লাগবে। এটা তখনই সম্ভব যখন পুরো কারেন্টটা এখান দিয়ে ফ্লো করবে। বুঝছো? একদম সহজ। তার মানে এখানেও কিন্তু ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ দুইটা। যদি দুইটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ হয়, এখানেও কোনো কারেন্ট যাবে না, এখানেও কোনো কারেন্ট যাবে না। তাহলে বলেন উপরের 2 2 2 কেমনে কানেক্টেড? শ্রেণী সমবায়। এই যে তিনজন কেমনে কানেক্টেড রে? এই তিনজন হচ্ছে শ্রেণী সমবায়। তার মানে হবে 2 + 2 + 2 মানে হচ্ছে 6 ওহম। ওকে ভাইয়া নিচে কি আছে? 4 4 4। বলো এই 4 4 4 কেমনে কানেক্টেড? শ্রেণী সমবায়ে কত হবে? 4 + 4 + 4 মানে হচ্ছে 12 ওহম। যদি 12 ওহম হয়, নিচে 12 উপরে 6, কেমনে আছে? সমান্তরালে। তুল্যরোধ কত হবে ভাইয়া? 4 ওহম। কত? তুল্যরোধ হবে হচ্ছে 4 ওহম। 12/3। ওকে, দুইটা রোধ কানেক্টেড সমান্তরালে, একটা ছোট আর একটা বড়, বড়টা ছোটটার দ্বিগুণ, তুল্যরোধ হবে বড়টা /3। ঠিক আছে, বা তুমি চাইলে এইভাবে অ্যাপ্লাই করতে পারো। আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 12 × 6 / 12 + 6, এটাও আসবে কত? 3 না সরি 4 ওহম। ওকে, নিচে আসবে 18, 4 18 হচ্ছে 72। পারবো? সোজা, একদম একদম সহজ। তাহলে এই টাইপের সার্কিট আসলে, আচ্ছা প্রশ্ন করছে সার্কিটে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে। দেখো তুল্যরোধ তো বের করে ফেলছো, কারেন্ট কেমনে বের করবা? কারেন্ট বের করা তো বাচ্চা পোলাপানের খেলারে, বল কতটুকু কারেন্ট ফ্লো করবে। I is equals to সার্কিট অ্যাপ্লাইড ভোল্টেজ ডিভাইডেড বাই সার্কিটের তুল্যরোধ, আর ইকুইভ্যালেন্ট অ্যাপ্লাইড ভোল্টেজ 2, তুল্যরোধ 4, কারেন্ট ফ্লো করবে 0.5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? সহজ, একদম সহজ। পারবো না বলো তো? হুইটস্টোন ব্রিজ পারবা নাকি পারবা না বলো? কারো কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন থাকা উচিত না। তাহলে আমাদের হুইটস্টোন ব্রিজ শেষ। দেখো মোটামুটি 9টার মতো প্রবলেম করাইছি। এর চেয়ে বেশি কিছু না হুইটস্টোন ব্রিজ থেকে আসবে না, বুঝছো? মানে ম্যাক্সিমাম কঠিন আসলে এতটুকু আসতে পারে। আর একটা আছে, সেটা হচ্ছে ইমব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, বাট সেটাই অ্যানালাইসিস আমরা তখনই পারবো যখন আমাদের কেভিএল পড়া হবে। কেভিএল না পড়ে ওটা অ্যানালাইসিসে যাওয়া যাবে না, ওটা অ্যানালাইসিস বেশ জটিল। তোমার যদি কেভিএলটা পড়া থাকে তখন ওটা খুব সহজ অ্যানালাইসিস করে ফেলা পসিবল হবে। ঠিক আছে, সো আমরা কেভিএলটা শিখবো, তারপর হচ্ছে আমরা ইমব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ নিয়ে পড়াশোনা করব। আর একটা জিনিস যেটা এমসিকিউতে আসে, সেটা একটু লিখে রাখো, ইটস ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। কিসের জন্য? এমসিকিউ। তোমাকে প্রশ্নে জিজ্ঞাসা করবে হুইটস্টোন ব্রিজ কিসের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, হুইটস্টোন ব্রিজ কিসের জন্য ব্যবহার করা হয়? দেখো হুইটস্টোন ব্রিজ কিসের জন্য ব্যবহার করা হয়? জন্য ব্যবহার
করা হয়? উত্তর হচ্ছে অজানা রোধের মান নির্ণয়। কি? অজানা রোধের মান নির্ণয়। ঠিক আছে, অজানা রোধের মান নির্ণয়ে কিভাবে ভাইয়া? ওই যে 4 নাম্বার বাহুতে তুমি যেই রোধের মান জানো না, ধরো একটু বলেই দিই, পোস্ট অফিস বক্সে আমরা এই কাজটা করবো। ঠিক আছে, পোস্ট অফিস বক্সে সেম কাজটা করা হয়। পোস্ট অফিস বক্স কি করে? অজানা রোধের মান নির্ণয় করে, এবং সেটা কাজ করে কিন্তু হুইটস্টোন ব্রিজের নীতি মেনে। ওকে, সেটা কাজ করে কিভাবে একটু বলি। ধরো এই আমরা শিখবো, পোস্ট অফিস বক্সও শিখবো। এবার একটা প্রশ্ন আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু এই প্রশ্নটা আসছিল এবার ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এবার এই প্রশ্নটাই আসছে, পোস্ট অফিস বক্স নিচের কোন নীতি মেনে কাজ করে? হুইটস্টোন ব্রিজের নীতি। ঠিক আছে, এবং সেটার কাজ হচ্ছে অজানা রোধের মান নির্ণয় করা। সো প্রশ্ন আসছিল কিন্তু প্র্যাকটিক্যাল থেকে, বাট এটা যে পুরোপুরি প্র্যাকটিক্যালের অংশ তাও না, এটা তোমাদের পরেরই অংশ, এগুলো পড়া লাগবে কিন্তু। ধরো তোমার একটা রোধের মান নির্ণয় করা দরকার, তোমার যেই রোধের মানটা নির্ণয় করা দরকার সেটাকে তুমি বসাই দিবা হুইটস্টোন ব্রিজের 4 নম্বর বাহুতে। ওকে, প্রথম 3টা বাহুর রোধ তোমার জানা থাকবে। ধরো এটা পি, এটা কিউ, এটা হচ্ছে আর, এবং এই রোধের মান তুমি জানো না, যে কোনো কিছু হইতে পারে, র্যান্ডম যে কোনো কিছু। এখন তুমি যখন এই রোডটাকে বসাবা, স্বাভাবিক গ্যালভানোমিটারের কাঁটা তখন বিক্ষেপ দিবে। কেন দিবে? কারণ দেখা যাবে হুইটস্টোন ব্রিজ তো সাম্যাবস্থায় নাই। ওকে, তাহলে এরপর কি করব ভাইয়া? এরপর তোমার কাজ হচ্ছে বিভিন্ন মানের রোধ বিভিন্নভাবে এই নতুন রোধের সাথে যুক্ত করা বা এই অজানা রোধের সাথে যুক্ত করা। ধরো আমরা একবার রোধগুলাকে শ্রেণী সমবায়ে যুক্ত করব, বিভিন্ন মানের রোধ একবার সমান্তরালে যুক্ত করব, যুক্ত করে চেক করব কখনো গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে না এমন হয় কিনা। ধরো তুমি কি করলা, তুমি হচ্ছে এখানে এমন একটা রোধ যুক্ত করলা আর প্রাইম। ওকে, এবং যুক্ত করার পর দেখলা যে না, গ্যালভানোমিটারের কাঁটা আর বিক্ষেপ দিচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে এখন হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্সড। তোমার লাগবে কি? তোমার লাগবে অজানা রোধের মান। ধরো এই অজানা রোধের মান হচ্ছে এক্স। ওকে, বাকি সব রোধের মান কিন্তু তুমি জানো, তুমি পি এর মান জানো, তুমি আর এর মান জানো, তুমি কিউ এর মান জানো, তুমি আর প্রাইমের মানও জানো। ভাই আর প্রাইমের মান কেমনে জানবো? এটা তো তুমি যুক্ত করতেছো সার্কিটের মধ্যে, তুমি জানবা না? অবশ্যই জানবা। তাহলে তুমি দেখলা আর প্রাইমকে সমান্তরালে যুক্ত করার পর গ্যালভানোমিটারের কাঁটা আর বিক্ষেপ দিচ্ছে না। তার মানে আর প্রাইম সমান্তরালে যুক্ত করার সাথে সাথে হুইটস্টোন ব্রিজটা কি হয়ে গেছে? সাম্যাবস্থায় চলে গেছে। যদি সাম্যাবস্থায় চলে যায় তাহলে আমরা বলতে পারি প্রথম 2টা বাহুর রোধের অনুপাত পি বাই কিউ হবে দ্বিতীয় 2টা বাহুর রোধের অনুপাতের সমান। দ্যাট মিন্স আর ডিভাইডেড বাই এই বাহুর রোধ কত? এই বাহুর রোধ হচ্ছে 1/x প্লাস 1/r প্রাইম, তার উপর ইনভার্স। ঠিক আছে, মানে ওই দুজনের তুল্য রোধ, যেহেতু দুজন সমান্তরালে যুক্ত। আর দেখেন আপনি বাকি সব মান তো জানেন, আপনার কাজ হচ্ছে এখান থেকে x এর মানটা বের করে ফেলা। সো এইভাবে আমরা হুইটস্টোন ব্রিজের সাহায্যে অজানা রোধের মান নির্ণয় করতে পারি, এবং এটা করা হয় পোস্ট অফিস বক্সের মাধ্যমে। আর মাথায় রাখো, পোস্ট অফিস বক্স কোন নীতি মেনে চলে? হুইটস্টোন ব্রিজের নীতি। ঠিক আছে, পোস্ট অফিস বক্স কোন নীতি মেনে চলে? হুইটস্টোন ব্রিজের নীতি। ভাইয়া কোন নীতি? হুইটস্টোন ব্রিজের নীতি। দেখো এটাই বছরে ঢাকা ভার্সিটিতে আসা প্রশ্ন রে, হুইটস্টোন ব্রিজের নীতি। ওকে, একদম সহজ, এটা এই বছর আসছে ডিইউ 24-25। ওকে, মনে থাকে জানো, পারা লাগবে। তাহলে দেখেন হুইটস্টোন ব্রিজ ক্লিয়ার কিনা। আমরা এখন শুরু করব হচ্ছে KCL। কারো কি নিয়ে কোনো কনফিউশন আছে হুইটস্টোন ব্রিজ নিয়ে? নাকি সবার ক্লিয়ার? এর বাইরে মোটামুটি কিছু লাগতেছে না। ওই যে বললাম একটা জিনিস খালি রয়ে গেল, সেটা হচ্ছে ইমব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কিভাবে অ্যানালাইসিস করা হয় সেটা আমরা শিখবো, যখন KVL শিখবো তখন শিখবো। ঠিক আছে, আপাতত আমরা কিরশফের ল শুরু করব। KCL আমাকে একটু বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমরা চলে যাব KCL এ। লেটস গো বাচ্চারা। ও মাই গড, ডান ডান ডান। ওকে ঠিক আছে। আয় হায়, এ কি তোমরা কি সব গণ নাকি? ওকে, প্যারা নেই, তাহলে আমরা একটা কাজ করি, তোমরা আসো, তোমাদের একটা 5 মিনিটের ব্রেক দিই। 5 মিনিট পর হচ্ছে ঠান্ডা মাথায় KCL শুরু করি, কারণ এতক্ষণ ধরে এক জিনিস পড়ছো, এখন আবার সম্পূর্ণ নতুন জিনিসে যাওয়া লাগবে। তো আমরা একটা কাজ করি, আমরা 5টা মিনিটের ছোট্ট একটা ব্রেক নেই। আমরা হচ্ছে 11:57-তে আবার শুরু করি। আমরা মোটামুটি 20 মিনিটের মতো পড়বো। 20 মিনিট পড়লে আসলে আমাদের কমপ্লিট হয়ে যাবে, বাট সেই 20টা মিনিট ঠান্ডা মাথায় ফোকাসড হয়ে পড়াশোনা করা লাগবে। ঠিক আছে, সো 11:57-তে আমরা ব্রেকের পর আবার শুরু করতেছি। আমি জাস্ট একটু দৌড় দিয়ে পানি খেয়ে আসি, দাঁড়াও। ঠিক আছে, তোমরা হচ্ছে এটা একবার রিভিউ করো, মাথাটা ঠান্ডা করো। 11:57-তে আমরা KCLটা শিখবো। KCL খুবই সহজ, জাস্ট ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনা লাগবে, তাহলেই হয়ে যাবে। ওকে, কামিং ব্যাক অ্যাট 11:57।
গাইস বোলাজো কি অবস্থা? তোমরা কি আছো? ক্লাসে ব্যাক, লেটস গো। ও মাই গড, হাই 2 মিনিট লেট, শিট ম্যান। ওকে, লেটস গো। চলো চলো চলো, ক্লাসের বাকি পার্ট আমরা কমপ্লিট করে ফেলি। বাকি পার্টে হচ্ছে আমরা কেসিএল পড়বো। কেসিএল পড়ার জন্য কিছু ব্যাকগ্রাউন্ড নলেজ লাগবে। ব্যাকগ্রাউন্ড নলেজ কি ভাইয়া? মানে হচ্ছে পড়ার জন্য আগে যা জানা লাগে সেটাকে বলা হয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড নলেজ। সো আমি আগে তোমাদের ক্লাসে যাই। ওয়ার ইজ দ্য ক্লাস? ব্যাচ ফ্লেমস ফ্লেমস ফ্লেমস, এই তো পাওয়া গেছে। হোলা, লেটস গো। আমরা আবার শুরু করে আছি রিলস দেখে আছি ভাইয়া, তাইলে নষ্ট পোলাপানগুলা এগুলারে কি বলবো আমি আর। যাই হোক চলো শুরু করতেছি। আমরা শুরু করব হচ্ছে কেসিএল। আচ্ছা, আমি কেসিএল পড়ার জন্য আমাদের প্রথমে যেটা জানা লাগবে সেটা হচ্ছে নোড এবং জাংশন। কি ভাইয়া? নোড কি এবং জাংশন কি? সো প্রথমে লেখো হচ্ছে নোড। নোড হচ্ছে যেই কারেন্টের না সার্কিটের, ও মাই গড, সার্কিটের যেই বিন্দুতে দুই বা ততোধিক ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এসে যুক্ত হয় তাকে বলা হয় নোড। মানে সার্কিটের এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে দুই বা ততোধিক ইলেকট্রিক্যাল এলিমেন্ট এসে যুক্ত হয়েছে সেটাকে আমরা কি বলবো? নোড বলবো। আর যেই পয়েন্টে তিন বা ততোধিক ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এসে যুক্ত হবে তাকে আমরা বলবো হচ্ছে জাংশন। তার মানে নোডে অ্যাট লিস্ট, লেখো অ্যাট লিস্ট দুইটা কম্পোনেন্ট যুক্ত হওয়া লাগবে, এবং একটা জাংশন হওয়ার জন্য, একটা পয়েন্ট জাংশন হওয়ার জন্য সেখানে অ্যাট লিস্ট তিনটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হওয়া লাগবে। যেমন এই সার্কিটটার কথা চিন্তা করো, ধরো আমি এখানে একটা ব্যাটারি যুক্ত করে দিলাম। লেট সাপোজ এখানে একটা ব্যাটারি আছে। ওকে, আমি তোমায় জিজ্ঞাসা করলাম এই সার্কিটের কোন কোন পয়েন্ট নোড। দেখো এই পয়েন্টটার কথা চিন্তা করো, এই পয়েন্টটা, এখানে কয়টি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হয়েছে? এখান দিয়ে এসে যুক্ত হয়েছে একটা ব্যাটারি, ঠিক আছে, এখান থেকে এসে যুক্ত হয়েছে একটা রোধ, ওকে, এখান থেকে এসে যুক্ত হয়েছে আরো একটা রোধ। কয়টা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হয়েছে? তিনটা। তাহলে এটা কি নোড হবে? অবশ্যই নোড হবে। নোড হওয়ার জন্য কয়টা পয়েন্ট যুক্ত হওয়া লাগে? অ্যাট লিস্ট দুইটা, তাই না? অ্যাট লিস্ট দুইটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যদি কোনো পয়েন্ট এসে যুক্ত হয় সেটাকে আমরা নোড বলি। তো এখানে তিনটা হয়েছে, তিনটা হলে তো কোনো সমস্যা নাই। দুই বা ততোধিক ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হইলেই সেই পয়েন্টটা নোড। সো এখানে দুইয়ের অধিক যুক্ত হয়েছে, তিনটা যুক্ত হয়েছে, এটাও একটা নোড। ভাইয়া এই পয়েন্টটা কি একটা নোড? দ্য অ্যান্সার ইজ ইয়েস। কেন ভাইয়া? কারণ এই পাশ থেকে একটা রোধ এসে যুক্ত হয়েছে, এখান থেকে একটা রোধ এসে যুক্ত হয়েছে, এখান থেকে একটা রোধ এসে যুক্ত হয়েছে, তিনটে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হয়েছে। সো অবশ্যই এটাও কি একটা, এইটাও একটা নোড। ভাইয়া এইটা কি একটা নোড? অবশ্যই এটাও একটা নোড। কেন ভাইয়া? কারণ এখান থেকে একটা রোধ এসে যুক্ত হয়েছে, এখান থেকে ব্যাটারি, এখান থেকে রোধ, সো এটাও কি হবে? একটা নোড হবে। ওকে ভাইয়া এই পয়েন্টটা কি একটা নোড? এইটাও একটা নোড। কেন? কারণ এই পাশ থেকে একটা রোধ, এই পাশ থেকে একটা রোধ, এই পাশ থেকে একটা রোধ, তিনটে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হয়েছে, এইটাও একটা নোড। ভাইয়া এইটা কি একটা নোড? কোনটা ভাইয়া? এইটা। আচ্ছা, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। সো এই দুইটা পয়েন্ট আসলে সেম পয়েন্ট। ওকে একবার নোড হিসাবে চিন্তা করলে ওকে নতুন করে আর চিন্তা করার কোনো দরকার নাই। সেম পয়েন্টকে দুইবার আলাদাভাবে চিন্তা করার দরকার নাই, দুটো তো আলটিমেটলি একই পয়েন্ট, তাই না? ভাইয়া এই পয়েন্টটা কি একটা নোড? এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। সেক্ষেত্রে এটাকে নতুন আর একটা পয়েন্ট হিসাবে কনসিডার করার দরকার নাই। সিমিলারলি ভাইয়া এইটা কি একটা নোড? এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তাহলে এইটাকে আলাদা পয়েন্ট হিসেবে কনসিডার করা লাগবে না। এটা কি একটা নোড? এটাকেও আলাদা পয়েন্ট হিসেবে কনসিডার করা লাগবে না, বা আলাদা কোনো নোড হিসেবে কনসিডার করা লাগবে না, কারণ আমরা অলরেডি একবার এটাকে কনসিডার করছি। এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম পয়েন্ট। সো আমরা সেম পয়েন্টকে দুইবার কনসিডার করব না, ঠিক আছে? গ্রেট। এবার ভাই জাংশন কয়টা আছে? এইটা কি একটা জাংশন? ইয়েস, এটা একটা জাংশন। কেন জাংশন? কারণ এখানে তিনটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এসে যুক্ত হয়েছে, এটা কি অবশ্যই একটা জাংশন, ঠিক আছে? ভাইয়া এটা কি একটা জাংশন? এটাও জাংশন। কেন? কারণ তিনটে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এসে যুক্ত হয়েছে, তার মানে এটাও কি হবে? একটা জাংশন হবে। ওকে ভাইয়া এটা কি একটা জাংশন হবে? এইটাও একটা জাংশন হবে। কি বলেন ভাইয়া? ইয়েস, কারণ এই পাশ থেকে রোধ, এই পাশ থেকে রোধ, এই পাশ থেকে ব্যাটারি, তিনটে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হয়েছে, সো ইট মাস্ট বি আ জাংশন। ওকে গ্রেট। ভাইয়া এটাও একটা জাংশন। কেন? কারণ এখানেও তিনটে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হয়েছে। সো তোমার দেখা লাগবে সার্কিটের মধ্যে কয়টা ইউনিক পয়েন্ট আছে এবং সেই ইউনিক পয়েন্টগুলোয় কয়টা করে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হয়েছে। যদি 2 বা 2 এর অধিক যুক্ত হয় তাহলে নোড, যদি 3 বা 3 এর অধিক যুক্ত হয় তাহলে হচ্ছে জাংশন। যেমন এই সার্কিটে এখানে 1টা 2টা 3টা 4টা নোড আছে, 4টা জাংশন আছে, ঠিক আছে? এই সার্কিটে কি আছে? 4টা নোড এবং 4টা জাংশন। ওকে, সহজ, বুঝতে পেরেছো? নোড আর জাংশন হচ্ছে ফাইন্ড আউট করতে পারা লাগবে। পারবা না বলো তো? এখানেই শেষটা, আরো কয়েকটা দেখে আসো। ধরো তোমাকে বলছে হচ্ছে, আচ্ছা এটা আমরা একটু পরে আসতেছি, এটার উত্তরটা আমি তোমাকে এখান থেকেই দিই, একটা সার্কিট এঁকে দিই। ধরো একটা সার্কিট আঁকো, এই ঠিক আছে,
এখানে, এখানে এই, এখানে ধরো আছে এই, এখানে ধরো আছে এই, এখানে আছে এরকম, এখানে আছে হচ্ছে এরকম, ঠিক আছে। আর এখান থেকে ধরো ব্যাটারি একটা আসছে এই পয়েন্ট থেকে, আর একটা ধরো আসছে হচ্ছে এখান থেকে। কোথা থেকে ভাইয়া? এখান থেকে। এখান থেকে দিব। আচ্ছা এখানে একটা রোদ দিয়ে দাও, এখানেও হচ্ছে একটা রোদ দিয়ে দাও, তাইলে এবার ঠিক আছে। এখান থেকে ধরো ব্যাটারির আর একটা পয়েন্ট আসছে, এখানে আসে হচ্ছে ব্যাটারি। লেটস সাপোজ এরকম একটা সার্কিট তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বলছে এই সার্কিটের মধ্যে কয়টা নোড আছে, কয়টা জাংশন আছে খুঁজে বের করো। প্রথমে তুমি দেখো সার্কিটে ইউনিক পয়েন্ট কোনটা বা কয়টা ইউনিক পয়েন্ট আছে। দেখো এইটা একটা ইউনিক পয়েন্ট হবে, এটা কি একটা ইউনিক পয়েন্ট হবে না, কারণ এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে কোনো কিছু নাই, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম পয়েন্ট। সিমিলারলি ভাইয়া এই পয়েন্ট কি একটা ইউনিক পয়েন্ট হবে না, কারণ মাঝখানে কোনো কিছু নাই, এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম পয়েন্ট। এইটা একটা ইউনিক পয়েন্ট হবে কারণ মাঝখানে একটা রোধ আছে, সো এটা ধরো বি। লেটস সাপোজ এটা একটা ইউনিক পয়েন্ট হবে, এটা সি। এটা কি ইউনিক পয়েন্ট হবে না, কারণ এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে কোনো কিছু নাই, ঠিক আছে। গ্রেট, এটা ধরলাম ডি, এটাকে ধরলাম ই, এটাকে ধরলাম হচ্ছে এফ। ওকে, এইবার আমাকে বলো কোন পয়েন্টটা নোড এবং কোন পয়েন্টটা জাংশন। সার্কিটে কিন্তু আর কোনো ইউনিক পয়েন্ট নাই ভাইয়া, এইটা তো একটা ইউনিক পয়েন্ট না, এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম পয়েন্ট, কোনো ডিফারেন্স নাই। সো আমাদের জাস্ট ইউনিক পয়েন্ট নেওয়া লাগবে। ওকে গ্রেট, এবার আসো এ। দেখো তো এতে কয়টা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হয়েছে ভাইয়া? যুক্ত হয়েছে হচ্ছে একটা ব্যাটারি, একটা রোধ আর একটা রোধ, তার মানে তিনটে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হয়েছে। তাহলে এটা একটা নোড প্লাস এটা একটা জাংশন। এটা কি একটা নোড প্লাস হচ্ছে একটা জাংশন। ওকে সহজ। ভাইয়া বি পয়েন্টে আসো, বি পয়েন্টে কয়টি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হয়েছে? আচ্ছা এখানেও তো সব সেমই হয়ে যাচ্ছে রে, সার্কিট একটু পরিবর্তন দরকার, কারণ এমনি করে দিলে সবগুলাই নোড হবে, সবগুলাই হচ্ছে আবার জাংশন হবে। আমার একটু চেঞ্জ দরকার, এই সার্কিট না আর একটু সহজ সার্কিট, এত কঠিন সার্কিট দিচ্ছি কেন? একটা কাজ করি, হ্যাঁ হালকা একটু চেঞ্জ করবো, জাস্ট হালকা একটু, এখানে একটু চেঞ্জ করব। কোথায়? এখানে, এখানে একটু চেঞ্জ করলেই হয়ে যাবে। ধরো ওমা সরি, হ্যাঁ এখানে হচ্ছে আমরা ছোট্ট একটা রোদ দিব। কোথায়? এখানে, এইটুকু, তাইলেই হয়ে যাচ্ছে। তাহলে দেখো যে এটা হবে আর একটা ইউনিক পয়েন্ট, হ্যাঁ এটার নাম দিয়ে দিলাম হচ্ছে জি। ওকে এইবার ঠিক আছে, এবার ঠিক আছে, জাস্ট একটা ছোট্ট রোধ যুক্ত করো। ওকে সো এই পয়েন্টে দেখো তিনটে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হয়েছে, একটা রোধ, একটা রোধ, একটা রোধ, সরি একটা ব্যাটারি, একটা রোধ, একটা রোধ, তিনটে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। তাহলে অবশ্যই এটা একটা নোডও হবে প্লাস একটা জাংশনও হবে। বি পয়েন্টে আসো, বি পয়েন্টে কি হয়েছে, কয়টি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট? এই পাশ থেকে রোধ, এই পাশ থেকে রোধ, এই পাশ থেকে রোধ, তিনটে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, তার মানে এটাও হবে একটা নোড প্লাস জাংশন। ঠিক আছে ভাইয়া। ভাইয়া সি পয়েন্ট, সি পয়েন্ট, সি পয়েন্টে কি হয়েছে? একটা রোধ, দুইটা রোধ, তিনটা রোধ, তিনটে ইলেকট্রিক্যাল এলিমেন্ট যুক্ত হয়েছে, কি হবে? এইটাও হবে একটা নোড প্লাস জাংশন। ঠিক আছে ভাইয়া। জি পয়েন্ট, জি পয়েন্টে কি হয়েছে? এই পাশ থেকে একটা রোধ যুক্ত হয়েছে, এই পাশ থেকে একটা রোধ যুক্ত হয়েছে, কয়টা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হয়েছে? দুইটা। তাহলে দুইটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যদি যুক্ত হয় এটা একটা নোড তো হবে, এটা কি জাংশন হবে? না, এটা কিন্তু জাংশন হবে না। জি পয়েন্টটা কিন্তু জাংশন না, জি পয়েন্টটা অনলি নোড। বুঝতে পেরেছো? ভুল যেন না হয়। ক্লিয়ার? কারণ এখানে দুইটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হয়েছে, দুইটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হলে তাকে আমরা নোড বলতে পারবো, জাংশন তো বলতে পারবো না। জাংশন হওয়ার জন্য অ্যাটলিস্ট তিনটে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হওয়া লাগবে। ঠিক আছে গ্রেট ভাইয়া। ডি, ডি পয়েন্টটা কি হবে বলো? কয়টা ইলেকট্রিক্যাল এলিমেন্ট যুক্ত হয়েছে? একটা রোধ, একটা রোধ, একটা ব্যাটারি, তার মানে তিনটা নোড প্লাস জাংশন। ঠিক আছে সেম কাহিনী ই আর এফ এর জন্য, এখানেও কয়টা যুক্ত হয়েছে? তিনটা, একটা রোধ, দুইটা রোধ, তিনটা রোধ, তাহলে এটাও হবে নোড প্লাস জাংশন। এখানেও তিনটা, একটা রোধ, দুইটা রোধ, তিনটা রোধ, তার মানে এটাও হবে নোড প্লাস জাংশন। তার মানে সার্কিটে আমার ইউনিক পয়েন্ট ছিল 7টা, তার মধ্যে 7টার 7টাই কি নোড। ঠিক আছে 7টা হচ্ছে নোড। হ্যাঁ জাংশনও কি 7টা? না, একটা কিন্তু জাংশন না, সো জাংশন হচ্ছে 6টা। ওকে ক্লিয়ার। সো এখান থেকে আমরা বলতে পারি যেই পয়েন্টগুলো জাংশন হবে তারা নোড তো অবশ্যই হবে, কারণ জাংশন হওয়ার জন্য অ্যাটলিস্ট তিনটে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হওয়া লাগবে। কোনো পয়েন্টে যদি তিনটে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হয় তখন সেই পয়েন্টটাকে আমরা বলি জাংশন। সেই পয়েন্টটা কি নোড হবে না? অবশ্যই নোড হবে, দুইটা হলেই তো নোড হয়ে যাচ্ছে, তিনটা হলে তো নোড হবেই। তার মানে আমরা বলতে পারি সকল জাংশনই নোড, মানে কোনো একটা পয়েন্ট জাংশন হওয়ার জন্য নোড তো হওয়াই লাগবে। সকল জাংশনই নোড, কিন্তু সকল নোডকে কি তুমি জাংশন বলতে পারবা? না। কেন? তুমি এই পয়েন্টের দিকে তাকাও, এটা একটা নোডের কি জাংশন? না, কারণ নোড হওয়ার জন্য দুইটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হলেও হচ্ছে, তিনটা তো হওয়া লাগতেছে না। সো কোনো পয়েন্টে যদি দুইটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হয় সেই পয়েন্টটাকে আমরা নোড বলতে পারবো, জাংশন কিন্তু বলতে পারবো না। সো সকল জাংশনই নোড, কিন্তু সকল নোড জাংশন নয়।
ঠিক আছে, সকল নোড কি নয়, জাংশন নয়। যদি পরীক্ষায় আসে ব্যাখ্যা করতে পারবা যে সকল জাংশনই হবে নোড, কিন্তু সকল নোড জাংশন হবে না। একটা সার্কিট আঁকবা, সার্কিটকে জাস্ট এক্সপ্লেইন করে দিবা। পারবো? দুটো সংজ্ঞা লেখা লাগবে, জাংশনের সংজ্ঞা লিখবা, নোডের সংজ্ঞা লিখবা, সার্কিট আঁকবা, এক্সপ্লেইন করে দিবা। পারবো? সহজ একদম, শিওর, ভেরি গুড ভাইয়া। তাহলে জাংশন এবং নোড আমরা চিনে গেছি। এইবার আসেন হচ্ছে কেসিএল আছে, যেখানে আবার আপনাকে একটা কুইক টেস্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, খুঁজে বের করবে এই সার্কিটের মধ্যে কয়টা জাংশন আছে এবং কয়টা নোড আছে। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক, একদম সহজ। খুঁজে বের করবা সার্কিটের মধ্যে নোড আছে কয়টা এবং জাংশন আছে কয়টা। গুড। এইবার আসো হচ্ছে কেসিএল বা কিরশফের কারেন্ট ল। হ্যাঁ, এই ছবিটা একটু পরে আসতেছে, আমি একটু আমার মতো করে বুঝাইনি। ওকে, প্রথম কথা, আমরা কেসিএল বা কিরশফের যে কারেন্ট ল, এটা অ্যাপ্লাই করতে পারবো কোথায়? এটা অ্যাপ্লাই করবো আমরা জাংশনে, নোডে না। ওকে, সব নোডে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা না, বাট সব জাংশনে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। সো কেসিএল আমরা অ্যাপ্লাই করবো কোথায়? অ্যাপ্লাই করবো জাংশনে। যেখানে জাংশন ক্রিয়েট হয়েছে সেখানে কেসিএল অ্যাপ্লাই করা যাবে, আদারওয়াইজ কিন্তু না। কেন না সেটার উত্তর আছে, দেখাচ্ছি একটু পরে। কেন ওই জায়গায় বা যেই জায়গাটা জাংশন না বা যেই পয়েন্টটা জাংশন না, শুধুমাত্র নোড, সেখানে কেসিএল অ্যাপ্লাই করা যাবে না। কেন যাবে না আসতেছে একটু পরে। ওকে, সো প্রথম কথা, আমরা কেসিএল অ্যাপ্লাই করব হচ্ছে শুধুমাত্র জাংশনে। কেসিএল কি বলে? কেসিএল বলে জাংশনে টোটাল এন্টারিং কারেন্ট হবে, লেখো, টোটাল এন্টারিং কারেন্ট হবে টোটাল এক্সিটিং কারেন্টের সমান। ওকে, কোনো একটা নির্দিষ্ট সময়, অবশ্যই কোনো একটা নির্দিষ্ট সময়ে জাংশনের মধ্যে যতটুকু কারেন্ট প্রবেশ করবে ঠিক ততটুকু কারেন্ট বের হয়ে যাবে। ওকে, কোনো একটা নির্দিষ্ট সময়। ওকে, কোনো একটি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ে। ওকে, ফাইন। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময় আমার জাংশনের মধ্যে যতটুকু কারেন্ট ঢুকবে ঠিক ততটুকু কারেন্টই বের হবে। ভাই এটা এরকম কেন হইলো? কারণ হচ্ছে আমরা পড়তেছি কি, আমরা পড়তেছি চলতড়িৎ। চলতড়িতে কি চার্জ কখনো জমা থাকে? কখনো এরকম দেখছো দা চার্জ একটু জমা হয়ে রয়েছে? চার্জ কিন্তু কখনোই জমা থাকে না। চার্জ জমা হইতো স্থির তড়িতের মধ্যে, চলতড়িতের মধ্যে চার্জ জমা জমির কোনো ব্যাপার স্যাপার নেই। ঠিক আছে, সো চার্জ কোনো পয়েন্টে জমা হবে না, চার্জ কোনো পয়েন্ট বা জাংশনে জমা হবে না, জাংশনে জমা হবে না। ওকে ভাইয়া, জমা হবে না তাহলে কি হবে? জাংশনে যদি চার্জ আসে সেই চার্জ যাবে কোথায়? লেখো, কোনো নির্দিষ্ট সময়ে জাংশনে যতটুকু চার্জ আসবে, কোনো নির্দিষ্ট সময়ে জাংশনে যতটুকু চার্জ আসবে, জাংশন এ যতটুকু চার্জ আসবে ঠিক ততটুকু চার্জ জাংশন থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, যতটুকু চার্জ আসবে ঠিক ততটুকু চার্জ কি হবে? ওই সময়েই জাংশন থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, ঠিক ততটুকু চার্জই বের হবে, ততটুকু চার্জই বের হবে। খুবই সহজ। এবং এই যে চার্জ বের হচ্ছে বা যতটুকু চার্জ আসতেছে ততটুকু চার্জ বের হয়ে যাচ্ছে, এই নীতিটাকে বলা হয় হচ্ছে চার্জের সংরক্ষণশীলতার নীতি। কি বলা হয়? চার্জের সংরক্ষণশীলতার নীতি। তাহলে কেসিএল কোন নীতি মেনে চলে? এটা কিন্তু এমসিকিউতে আসবে যে কেসিএল নিচের কোন নীতি মেনে চলে, কেভিএল নিচের কোন নীতি মেনে চলে। কেভিএল মেনে চলে শক্তি সংরক্ষণশীলতার নীতি, ওটা আমরা পড়বো। আর কেসিএল মেনে চলে হচ্ছে চার্জের সংরক্ষণশীলতার নীতি। কোনটা? চার্জের সংরক্ষণশীলতার নীতি। ঠিক আছে, কেসিএল কি মেনে চলে? চার্জের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এইটা যেন ভুল না হয়। ঠিক আছে, খুবই সহজ। কেসিএল কি মেনে চলে? চার্জের সংরক্ষণশীলতার নীতি। সো এখানে আমি যেই লাইনগুলো বলছি এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কোনোটা এমসিকিউতে চলে আসতে পারে। প্রত্যেকটা লাইন এখানে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। প্রথমত আমরা কেসিএল কোথায় অ্যাপ্লাই করতে পারবো? জাংশনে। ওকে, কেসিএল কি বলে? কোনো একটা জাংশনে একটা নির্দিষ্ট সময় যতটুকু কারেন্ট প্রবেশ করবে ঠিক ততটুকু কারেন্টের জাংশন থেকে বের হয়ে যাওয়া লাগবে। ওকে, কেন এরকম? কারণ আমরা পড়তেছি চলতড়িৎ, চলতড়িতে চার্জ জমে থাকার কোনো ব্যাপার স্যাপার নাই। এমন না যে জাংশনে চার্জ আসবে এসে জমে থাকবে, না, একটা নির্দিষ্ট সময়ে জাংশনের মধ্যে যতটুকু চার্জ আসবে ঠিক ততটুকু চার্জ আবার জাংশন থেকে বের হয়েও যাবে। এখান থেকে আসছে টোটাল এন্টারিং কারেন্ট হচ্ছে জাংশনে টোটাল এক্সিটিং কারেন্টের সমান। ওকে, এবং এই যে নীতিটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় চার্জের সংরক্ষণশীলতার নীতি। সো কেসিএল কোন নীতির উপর ভিত্তি করে দাঁড়ায় আছে? চার্জের সংরক্ষণশীলতার নীতি। ক্লিয়ার? সহজ একদম। গুড। তাহলে ভাইয়া এটার অ্যাপ্লিকেশনটা কিরকম? এটা অ্যাপ্লাই করব কিভাবে? ধরো তোমাকে বলা হইলো লেট সাপোজ এরকম, ঠিক আছে, এই এখানে আছে এই,
এখানে আছে এই, আমরা কিন্তু কেসিএল অলরেডি অনেকবার অ্যাপ্লাই করছি, কেমনে অ্যাপ্লাই করছি দেখাবো নি, একটু পরে বুঝতে পারবা। দেখো তো এটাকে একটা জাংশন বলা যায় না? অবশ্যই জাংশন বলা যায়। 5টা রোধ এসে যুক্ত হয়েছে, একটা পয়েন্টে 5টা ইলেকট্রিক্যাল এলিমেন্ট যদি যুক্ত হয় সেটা অবশ্যই একটা জাংশন হবে। ধরো এখান দিয়ে কারেন্ট আসছে I1, ওকে, এখান দিয়ে কারেন্ট আসছে I2, এখান দিয়ে কারেন্ট আসছে I3, এখান দিয়ে কারেন্ট গেছে I4, এখান দিয়ে কারেন্ট গেছে I5। আমাকে বলো তো এই জাংশনে টোটাল এন্টারিং কারেন্ট কত? টোটাল এন্টারিং কারেন্ট মানে হচ্ছে জাংশনে কতটুকু কারেন্ট প্রবেশ করছে। বলো টোটাল এন্টারিং কারেন্ট কত হবে? টোটাল এন্টারিং কারেন্ট কত হবে? বলো 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 বলো, কেমনে বের করবা? I1 জাংশনে আসছে, I2 জাংশনে আসছে, I3 জাংশনে আসছে। I4 কি জাংশনে আসছে? না, তো জাংশন থেকে বের হইছে। I5 জাংশনে আসছে, না, ও জাংশন থেকে বের হইছে। তো জাংশন টোটাল এন্টারিং কারেন্ট কত? I1 প্লাস I2 প্লাস হচ্ছে I3, ওকে। টোটাল এক্সিটিং কারেন্ট কত? টোটাল এক্সিটিং কারেন্ট হচ্ছে টা 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 টা, দেখো বের হইছে কে কে? I4 বের হইছে, I5 বের হইছে, তার মানে টোটাল এক্সিটিং কারেন্ট হচ্ছে I4 প্লাস I5। কেসিএল কি বলে? কেসিএল বলে টোটাল এন্টারিং কারেন্ট আর টোটাল এক্সিটিং কারেন্ট সমান হবে। দ্যাট মিন্স এই I1 প্লাস I2 প্লাস I3 হবে I4 প্লাস I5 এর সমান। এটাই কেসিএল, আর কিচ্ছু না, এতটুকুই। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের কেসিএল। তাহলে দেখেন আমরা এই কেসিএল কোথায় অ্যাপ্লাই করছি। ধরো আমি তোমারে বললাম এখানে একটা সমান্তরাল সমবায় আছে। কি আছে? একটা সমান্তরাল সমবায় আছে, ওকে। এখান দিয়ে কারেন্ট আসছে 5 অ্যাম্পিয়ার। কতটুকু কারেন্ট আসছে ভাইয়া? 5 অ্যাম্পিয়ার। এখান দিয়ে কারেন্ট চলে গেছে 2 অ্যাম্পিয়ার। এখানকার কারেন্ট কত হবে বলো তো দেখি? কেমনে বের করতে? ভাইয়া 3 অ্যাম্পিয়ার। কেমনে? তুমি কিন্তু কেসিএল অ্যাপ্লাই করছো মনের অজান্তে। দেখো এখানে এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের জাংশন। কোনটা? এই যে এই পয়েন্টটা। 3টে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হয়েছে, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা। এই জাংশনের মধ্যে টোটাল এন্টারিং কারেন্ট কত? টোটাল এন্টারিং কারেন্ট হচ্ছে 5। শুধুমাত্র দেখো 5 অ্যাম্পিয়ার এখানে প্রবেশ করছে। এক্সিটিং কারেন্ট কত? দুইটা কারেন্ট এই জাংশন থেকে বের হইছে, 2 অ্যাম্পিয়ার এবং হচ্ছে I প্রাইম। তাহলে 2 প্লাস I প্রাইম, তাহলে I প্রাইমের মান কত হবে? 3 অ্যাম্পিয়ার। এখান থেকে আমরা লিখতাম হচ্ছে 3 অ্যাম্পিয়ার। সো টেকনিক্যালি আমরা কেসিএল অ্যাপ্লাই করতাম। বুঝছো? একদম সহজ। আচ্ছা, এর বাইরে কেসিএল এর ব্যাপারে আরো টুকটাক কিছু জিনিসপাতি মাথায় রাখা লাগবে। ধরো তোমাকে এরকম একটা সার্কিট দেওয়া আছে, এই, ওকে, এই 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 এবং এখানে দেওয়া আছে হচ্ছে এই। তোমাকে বলছে এখান দিয়ে কারেন্ট আসছে 5 অ্যাম্পিয়ার। কত? 5 অ্যাম্পিয়ার। এখান থেকে কারেন্ট আসছে 2 অ্যাম্পিয়ার, এখান থেকে কারেন্ট আসছে 3 অ্যাম্পিয়ার, এখান থেকে কারেন্ট আসছে 1 অ্যাম্পিয়ার। বলছে এখান থেকে কারেন্ট গেছে I5 ইজ ইকুয়ালস টু হোয়াট? এরকম কিছু একটা তোমরা দিয়ে দিছে, ঠিক আছে? দিয়ে জিজ্ঞাসা করছে কি I5 ইজ ইকুয়ালস টু হোয়াট? কেমনে বের করবা? কেসিএল অ্যাপ্লাই করবা। দেখো এখানে একটা জাংশন আছে, একটা জাংশন তো এখানে ক্রিয়েট হয়েছে। এই জাংশনের টোটাল এন্টারিং কারেন্ট হবে টোটাল এক্সিটিং কারেন্টের সমান। জাংশনে কোন কোন কারেন্ট প্রবেশ করছে? ভাইয়া সবগুলাই তো প্রবেশ করছে। 1 অ্যাম্পিয়ারও প্রবেশ করছে, 2 অ্যাম্পিয়ারও, 3ও, 5ও, I5ও, সবাই প্রবেশ করছে। তাহলে জাংশনের টোটাল এন্টারিং কারেন্ট কত? টোটাল এন্টারিং কারেন্ট লেখো, টোটাল এন্টারিং কারেন্ট কত বলতো? টোটাল এন্টারিং কারেন্ট হচ্ছে 5 প্লাস 2 প্লাস 3 প্লাস 1 প্লাস হচ্ছে I5, কারণ সবাই জাংশনের মধ্যে প্রবেশ করছে। টোটাল এক্সিটিং কারেন্ট কত? ভাইয়া এক্সিটিং কারেন্ট তো 0। কেন? কারণ জাংশন থেকে তো কোনো কারেন্ট বেরই হয় নাই, কোনো কারেন্ট বেরোইছে বাইরের দিকে, কোনো কারেন্টের ডিরেকশন আছে নাই তো, তাহলে এক্সিটিং কারেন্ট হচ্ছে 0। সো এখানে আমরা কি বলতে পারি? কেসিএল অনুযায়ী আমরা বলতে পারি টোটাল এন্টারিং কারেন্ট হচ্ছে টোটাল এক্সিটিং কারেন্টের সমান। দ্যাট মিন্স 5 প্লাস 2 প্লাস 3 প্লাস 1 প্লাস I5 ইজ ইকুয়ালস টু 0। সেগুলোকে সবগুলোকে যোগ করো, 5 5 10 আর 1 হচ্ছে 11। দ্যাট মিন্স 11 প্লাস I5 ইজ ইকুয়ালস টু 0। ভাইয়া I5 কত আসছে? -11 অ্যাম্পিয়ার। ভাইয়া ভুল ভুল, কারেন্টের মান নেগেটিভ আসছে। ভুল না, ঠিক আছে, কারেন্টের মান নেগেটিভ আসতে পারে, কোনো সমস্যা নাই। কি বলেন ভাইয়া, কারেন্টের মান কি নেগেটিভও আসে নাকি? হ্যাঁ, নেগেটিভ আসতে পারে। যদি কখনো কারেন্টের মান নেগেটিভ আসে, তোমার বোঝা লাগবে তুমি কারেন্টের ডিরেকশন ভুল ধরছো। ঠিক আছে, কারেন্টের মান নেগেটিভ আসছে মানে কি? মানের দিক দিয়ে কোনো সমস্যা নেই, মান ঠিকই বের হয়েছে, তুমি কারেন্টের ডিরেকশন ধরছো ভুল। সো নেগেটিভ আসলে আমরা বুঝবো ডিরেকশন ভুল ধরা হয়েছে, ডিরেকশন ভুল। কার মান নেগেটিভ আসছে? I5 এর। কত আসছে? -11। তার মানে I5 এর মান 11, ঠিক আছে, বাট I5 অ্যাকচুয়ালি ফ্লো করতেছে কোন দিকে? অ্যাকচুয়ালি ফ্লো করতেছে এই দিকে, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ডিরেকশন, ওকে, অ্যাকচুয়াল ডিরেকশন। বুঝছো?
সো এখানে ভয় পাওয়ার কিছুই নাই। আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করতে যাব, কেসিএল অ্যাপ্লাই করতে যাব, আমরা অনেকবার দেখবো কারেন্ট নেগেটিভ আসতেছে। সো কারেন্ট নেগেটিভ আসলে ভয় পাওয়ার কিছুই নাই, কারণ আগে থেকে এটা প্রপারলি মানে কি বলে একদম প্রপারলি আগে থেকে অ্যাপ্রক্সিমেট করা বা আগে থেকে প্রেডিক্ট করাটা টাফ হয়ে যায় যে কারেন্ট আসলে কোন দিকে ফ্লো করবে যখন সার্কিট অনেক বেশি কমপ্লেক্স হয়। ওকে, সো আমরা আমাদের ইচ্ছা মতো কারেন্টের ডিরেকশন ধরে নিব, আমরা সম্পূর্ণ নিজেদের ইচ্ছা মতো কারেন্টের ডিরেকশন ধরতে পারি, কোনো সমস্যা নেই তাতে। যদি আমাদের কারেন্টের ডিরেকশন ধরা ভুল হয় সেক্ষেত্রে ওই কারেন্টের মান আসবে নেগেটিভ। যদি আমরা কখনো দেখি কারেন্টের মান নেগেটিভ আসতেছে, আমাদের বোঝা নেওয়া লাগবে আমাদের কারেন্টের ডিরেকশন ধরা কি হয়েছে, ভুল হয়েছে, কারেন্টের ডিরেকশনটাকে উল্টাইতে হবে। সো আমরা I5 ধরছিলাম এই দিক বরাবর, বা কুইশনে দিয়ে দিচ্ছিল এই দিক বরাবর। সো এই দিক বরাবর যদি কারেন্ট চাই সেটা হবে -11 অ্যাম্পিয়ার, বাট কারেন্টের মান তো নেগেটিভ হয় না। তাহলে নেগেটিভ কেন আসলো? কারণ আমার ডিরেকশন ধরা হয়েছে ভুল। I5 আসলে এইদিকে ফ্লো করতেছেই না, I5 ফ্লো করতেছে উল্টা দিকে, ও জাংশন থেকে বের হচ্ছে। বুঝছেন? সো কারেন্ট নেগেটিভ আসলে ঘাবড়ায় যাওয়ার কিছুই নাই, কারেন্ট নেগেটিভ আসতেই পারে, সেক্ষেত্রে আপনার মান পুরোপুরি ঠিক আছে, কারেন্টের ডিরেকশন ধরাটা হয়েছে ভুল। মনে থাকবে? শিওর? গুড। তাহলে আসো, যেখানে হচ্ছে তোমার লেখা আছে যা যা বললাম তাই। আমরা কেসিএল অ্যাপ্লাই করব কোথায়? জাংশনে। একটা জাংশনে টোটাল এন্টারিং কারেন্ট যত হবে, টোটাল এক্সিটিং কারেন্টও ঠিক ততই হবে। এবং জাংশনে কখনো কারেন্ট বা চার্জ জমা থাকবে না, মানে আসবে এসে আবার চলে যাবে, ঠিক আছে? এবং এটা হচ্ছে চার্জের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এবং এখানে হচ্ছে এতক্ষণ ধরে যেটা দেখাইলাম সেটাই লেখা আছে, টোটাল এন্টারিং কারেন্ট ইজ ইকুয়ালস টু টোটাল এক্সিটিং কারেন্ট। এখানে I1টা প্রবেশ করছে, I4টা প্রবেশ করছে, এগুলো সব বাইরে বের হয়েছে। সো টোটাল এন্টারিং কারেন্ট হচ্ছে I1 প্লাস I4, এক্সিটিং কারেন্ট হচ্ছে I2 প্লাস I3 প্লাস I5। পারবো? শিওর? একটা ম্যাথ করবো, একটা ম্যাথ করলেই শেষ। আসলে একটাই ম্যাথ আছে এখান থেকে, ম্যাথ একটাই, সেইটা হচ্ছে এই ম্যাথটা, ঠিক আছে? এই ম্যাথটা হচ্ছে একটা ম্যাথ। ওকে, এখানে তোমার না, এই ম্যাথটা একটু আমার মতো করে দিই। হ্যাঁ, এখানে এটা দেখতে ভালো লাগতেছে না। ওকে, এটাকে হচ্ছে একটু ইগনোর করো তো, এটাকে একটু আমি আমার মতো করে দিব। এটাকে ইগনোর, জাস্ট ইগনোর দিস ম্যাথ। যদি এখান থেকে একটা ম্যাথ আসে এই ম্যাথটাই আসবে, অন্য কিছু আসবে না। কেসিএল থেকে অন্য কোনো ম্যাথ আসার কোনো সুযোগ নাই। ওকে, লেখো কেসিএল ম্যাথ। ওকে, অন্য ম্যাথ আসবে না। দেখা যাবে কেসিএল তোমার লাগবে হচ্ছে কেভিএল এর মধ্যে, যখন তুমি কেভিএল দিয়ে ম্যাথ সলভ করতে যাবা তখন তোমার কেসিএল এর কনসেপ্ট লাগবে। বাট শুধুমাত্র কেসিএল থেকে যদি ম্যাথ আসে, আসার মতো ম্যাথ হচ্ছে এইটা। ওকে, দেখো তোমাকে এরকম একটা দিবে, এই ওকে দিবে, এখানে এই ওকে, এখানে দিবে হচ্ছে আরে ইস, এখানে দিবে হচ্ছে এই ওকে, এখানে দিবে হচ্ছে এই, এখানে দিবে হচ্ছে এই, এরকম কিছু একটা দিবে, দিয়ে বলবে এই পয়েন্টার, কোন পয়েন্টের ভাইয়া? এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে -20 ভোল্ট, বা -20 না, 20 না দিই আমরা, ধরো মাইনাস কত 5 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে -40 ভোল্ট, এবং এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ধরো 0 ভোল্ট, একদম 0। ওকে, এবং তোমাকে সবগুলো রোধের মান দিয়ে দিছে। এই রোধের মান দিয়ে দিছে হচ্ছে 10 ওম। কোনটা ভাইয়া? 10 ওম। ওকে, বা 5 ওম দাও, এটা 5 ওম। এইটার মান দিয়ে দিছে হচ্ছে লেট সাপোজ 10 ওম। এইটার মান দিয়ে দিছে হচ্ছে লেট সাপোজ কত 20 ওম। এইটা দিয়ে দিছে ধরো কথার কথা 2 ওম। ওকে, এবং এইটা দিয়ে দিছে হচ্ছে প্লাস কত 30 না 40 ওম, 40 ওম। ওকে, এরকম একটা সার্কিট তোমার দিয়ে দিছে, দিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে এই যে জাংশনটা, ধরো এই জাংশনটা হচ্ছে এ পয়েন্ট, এই জাংশনের ভোল্টেজ নির্ণয় করো। কি ভাইয়া? কি? জাংশনের ভোল্টেজ নির্ণয় করো, এটাই আসবে প্রশ্ন, ঠিক আছে? জিজ্ঞাসা করবে কি? জাংশনের ভোল্টেজ নির্ণয় করো। ওকে, জাংশনের ভোল্টেজ নির্ণয় করো। আচ্ছা, কেমনে করা যাইতে পারে জাংশনের ভোল্টেজ নির্ণয়? একটু বুদ্ধি খাটাও। এটা কিন্তু যথেষ্ট কমপ্লেক্স সার্কিট, এত সহজ কিন্তু না, ঠিক আছে? এক একটা প্রান্তের বিভব এক এক রকম, তো তুমি সবাইকে একসাথে একটা পয়েন্ট হিসেবেও চিন্তা করতে পারতেছো না। যদি এমন হইতো সবার ভোল্টেজ সেম, তখন আমরা চিন্তা করতে পারতাম যে হ্যাঁ পুরো জিনিসটা হচ্ছে মোটামুটি সমান্তরাল সমবায়ে যুক্ত, তো সেখান থেকে আমরা ভোল্টেজ খুব ইজিলি বের করতে পারতাম। বাট এখানে কিন্তু এমন না, এক একটা পয়েন্টের ভোল্টেজ হচ্ছে এক এক রকম, 20, 10, -5, -40, 0 সব রকমই আছে, প্লাস আছে, মাইনাস আছে, আবার জিরো আছে। তোমার বলছি এই পয়েন্টের ভোল্টেজটা নির্ণয় করতে কি করা যাইতে পারে? অ্যাপ্লাই কেসিএল। ভাই কেসিএল দিয়ে এটা কেমনে সলভ হবে? দেখো, আমরা কি করব, সার্কিটের প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট ধরে নিব। কারেন্টের ডিরেকশন ভাইয়া সম্পূর্ণ তোমার ইচ্ছা, তোমার যেই দিক মন চায় তুমি কারেন্টের ডিরেকশন ধরতে পারো। সো আমরা ধরলাম এই বরাবর কারেন্ট ফ্লো করছে I1, এই বরাবর কারেন্ট ফ্লো করছে I2, এই বরাবর কারেন্ট ফ্লো করছে I3, এই বরাবর কারেন্ট ফ্লো করছে I4, এই বরাবর কারেন্ট ফ্লো করছে I5।
ভাই সব কারেন্ট কি জাংশনের দিকেই যাবে? জাংশন থেকে কি বাইরে বের হওয়ার কোনো সুযোগ নাই? হইতে পারে, সমস্যা নাই, সেক্ষেত্রে কারেন্ট নেগেটিভ আসবে, বাট ফর্মুলা অবশ্যই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সো আপনি কারেন্টের ডিরেকশন ইচ্ছা মতো ধরে আপনি কিরশফের ল অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি সবগুলা কারেন্টকে বাইরের দিকে ধরেন, দুইটাকে ভিতরের দিকে ধরেন, তিনটাকে বাইরের দিকে ধরেন, সব রেজাল্ট সেম আসবে, কোনো পার্থক্যই হবে না রেজাল্টে। ওকে গুড, তাহলে আমরা ধরি যেই পয়েন্টের ভোল্টেজ আমরা বের করব, কোন পয়েন্ট? এ পয়েন্ট, সেই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি এ। এবার আমাকে বলো, আমি যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল আমাকে কি বলবে? এই জাংশনের মধ্যে টোটাল এন্টারিং কারেন্ট হচ্ছে টোটাল এক্সিটিং কারেন্টের সমান। সো আমি যদি অ্যাপ্লাই করি কেসিএল, এখানে এন্টারিং কারেন্ট কত? সবগুলাই তো এন্টারিং কারেন্ট ভাইয়া, I1 I2 I3 I4 I5 সবাই তো আমার জাংশনে প্রবেশ করতেছে। দ্যাট মিন্স I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 প্লাস হচ্ছে I5 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, সবাই এখানে এন্টারিং কারেন্ট, সবগুলা কারেন্টের যোগফল কত হবে? টোটাল এক্সিটিং কারেন্টের সমান। জাংশন থেকে কোনো কারেন্ট বেরোইছে? বেরোয়নি, তাহলে এক্সিটিং কারেন্ট কত হবে? 0। ক্লিয়ার? গুড। এবার বলো I1 কত হবে? ভাইয়া I1 আমি কেমনে বের করব? ওমের সূত্র ভাই, একটা রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত হয়? রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই রোধের মান। বলো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে? এখান থেকে এই দিকে, তার মানে অবশ্যই এই পয়েন্টটা হাই ভোল্টেজ। ভাইয়া কেমনে বুঝলেন হাই ভোল্টেজ? তুমি কারেন্টের ডিরেকশন কোনটা ধরছো বাবা? এই দিক, তাই না? তার মানে কারেন্ট তো অবশ্যই হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে ফ্লো করবে, তাহলে এটা অবশ্যই হাই ভোল্টেজ, এইটা হবে হচ্ছে লো ভোল্টেজ। তাহলে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 10 মাইনাস ভিএ, হাই ভোল্টেজ মাইনাস লো ভোল্টেজ, ডিভাইডেড বাই রোধ হবে হচ্ছে কারেন্টের সমান। তার মানে I1 হবে 10 মাইনাস ভিএ ডিভাইডেড বাই 5। ঠিক আছে, I2 কত হবে? কারেন্টের ডিরেকশন কোন দিকে? কারেন্টের ডিরেকশন এই দিকে, তার মানে অবশ্যই এইটা কি? এটা হচ্ছে হাই ভোল্টেজ। কিন্তু ভাইয়া এটা তো মাইনাস, দেখে তো মনে হচ্ছে না হাই ভোল্টেজ। সমস্যা নাই, তুমি কারেন্টের ডিরেকশন যেই দিকে ধরছো সেই অনুযায়ী হাই লো ফিক্স করা লাগবে। কারেন্ট যেদিক থেকে যাবে সেটা হবে হাই ভোল্টেজ, যেখানে গিয়ে পৌঁছাবে সেটা হবে লো ভোল্টেজ। তাহলে তোমার হাই ভোল্টেজ, এটা তোমার লো ভোল্টেজ, দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? হাই মাইনাস লো, মানে 5 মাইনাস ভিএ। ওকে, তাহলে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে -5 মাইনাস ভিএ ডিভাইডেড বাই রোধ হবে কারেন্টের সমান। ঠিক আছে, তাহলে বিভব পার্থক্য -5, মাইনাস কিন্তু দেওয়া লাগবে, এখানকার ভোল্টেজ কিন্তু 5 না -5, সো অবশ্যই -5 লেখা লাগবে, মাইনাস ভিএ ডিভাইডেড বাই রোধের মান 10। ঠিক আছে, সিমিলারলি I3 কত হবে? দেখো এখান থেকে এদিক গেছে, তার মানে অবশ্যই এটা হাই ভোল্টেজ। কি এটা? হাই ভোল্টেজ। দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? হাই ভোল্টেজ মাইনাস লো ভোল্টেজ, -40 মাইনাস ভিএ, তাহলে বসাই দাও -40 মাইনাস ভিএ ডিভাইডেড বাই রোধের মান 20, এটা হবে I3 সমান। ওকে ভাইয়া, I4 কত হবে? দেখো কারেন্ট কোন দিক থেকে কোন দিক গেছে? এই দিক থেকে এই দিকে, তার মানে এইটাই হাই ভোল্টেজ, এটাই কি? হাই ভোল্টেজ। ঠিক আছে, ওকে, তাহলে হাই ভোল্টেজ মাইনাস লো ভোল্টেজ, দুই প্রান্তের বিভব পার্থক্য 0 মাইনাস ভিএ ডিভাইডেড বাই রোধ কত? 2, এটা হচ্ছে I4। ভাই I5 কত হবে? দেখো হাই ভোল্টেজ কোনটা? ওই যে 20 ভোল্ট হচ্ছে হাই, মাইনাস হচ্ছে ভিএ ডিভাইডেড বাই রোধের মান 40 ইজ ইকুয়ালস টু 0। সহজ না? একদম সহজ। এইবার হচ্ছে লসাগু করো, লসাগু হবে কত? 40, তাই না? যদি 40 লসাগু হয় ভাইয়া, এখানে এসে গুণ হবে হচ্ছে 8, তার মানে 80 মাইনাস 8 ভিএ, এখানে আসবে হচ্ছে 4, তাহলে -20 মাইনাস 2 ভিএ, সরি মাইনাস 4 ভিএ। ওকে, এখানে আসবে হচ্ছে 2, তাহলে -80 মাইনাস 2 ভিএ। ওকে, এখানে আসবে কত? এখানে আসবে হচ্ছে 20, এটা তো 0, তার মানে হচ্ছে 0 মাইনাস 20 ভিএ, আর এখানে কিছুই আসবে না, 40 তো 40ই, তাহলে 20 মাইনাস ভিএ ইজ ইকুয়ালস টু 0। 40 কই পাশে নিয়ে যাও, সব বাদ হয়ে যাবে, বাম পাশে কি থাকবে দেখো, এখানে আছে হচ্ছে 80, মাইনাস 20 হচ্ছে 60, মাইনাস 80 হচ্ছে -20, মানে সহজ কথা 80 80 কাটো, এখানে আছে +20, ওকে, এখানে আছে +20, এখানে আছে -20, ও মাই গড, সব থেকে বাদ হয়ে যায় রে, এরও তো বাদ হয়ে গেল, 0 বাদ হয়ে গেল, তাহলে এই পাশে হচ্ছে 0। ও মাই গড, এই ভি এর মান কি 0 চলে আসতেছে? ভি এর মান কি 0 চলে আসতেছে? এরকম কি হওয়ার কথা ছিল? আয় হায়, ভি এর মান না দেখি 0 চলে আসে রে। হইতে পারে ভি এর মান 0 হইতে পারে, সমস্যা নাই, ঠিক আছে, জাস্ট হিসাব অনুযায়ী যেটা আসবে সেটাই, আমি এখানে যে ভ্যালু দিছি সে অনুযায়ী হচ্ছে ভি এর মান চলে আসতেছে মোস্ট প্রবাবলি 0, কারণ এখানে আছে হচ্ছে 80, এখানে আছে -80 বাদ চলে যাচ্ছে, এখানে আছে হচ্ছে -20, এখানে আছে +20 বাদ চলে যাচ্ছে, আর এখানে 0 তো 0ই থাকতেছে, আলটিমেটলি এখানে থাকতেছে 0, এখানে আসতেছে হচ্ছে -12 ভিএ, আর এখানে কত? এখানে আসতেছে -22 -23 ভিএ is equals to 0. So যদি আমরা VA ক্যালকুলেট করি, VA আসতেছে হচ্ছে 0 ভোল্ট।
ওকে, জিরো আসা লাগবে এমন না, জাস্ট আমার এই কেস আমার যে গিভেন ভ্যালুগুলো যা আছে সে অনুযায়ী হচ্ছে জিরো আসছে। যদি অন্য কিছু আসতো জাস্ট ক্যালকুলেশন সেম, মানে চেঞ্জ আসবে, ক্যালকুলেশনে কোনো পরিবর্তন নাই। ওকে, সো এই ক্যালকুলেশনটা হচ্ছে তোমার বোঝা লাগবে যে ক্যালকুলেশনটা আমরা কিভাবে করলাম। সো তুমি চাইলে এরকমও করতে পারো, তুমি আই2কে এই দিক বরাবর ধরতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। যদি তুমি আই2কে এই দিক বরাবর ধরো সেক্ষেত্রে আই2 সমান হবে VA -5 ডিভাইডেড বাই 10। তুমি যদি i3কে এই বরাবর ধরো সেক্ষেত্রে i3 সমান হবে VA -40 ডিভাইডেড বাই 20, এতটুকু, এছাড়া কোনো পার্থক্য নাই। ওকে, সো জাস্ট প্রপারলি কারেন্টগুলো বসাবা, ওমের সূত্র অ্যাপ্লাই করে সেখান থেকে হচ্ছে ভি এর মানটা বের করবা। আমার এই কেসে VA 0 আসছে, দ্যাট মিনস এই ব্রাঞ্চে আসলে কোনো কারেন্টই ফ্লো করবে না, বাকি ব্রাঞ্চগুলোয় হচ্ছে কারেন্ট ফ্লো করবে। বাট সবসময় ভি এর মান যে 0 আসবে এমন না, অবশ্যই ডিফারেন্ট ভ্যালুর জন্য ভি এর মান যে কোনো কিছুই আসতে পারে। ওকে, সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ম্যাথ কেসিএল এর জন্য। যদি বুঝে থাকেন আমাদের কেসিএল কমপ্লিট, আমরা নেক্সট ক্লাসে ঈদের পর একবারে কেভিএল শুরু করব। দেখেন বুঝছেন কিনা, বুঝলে কমপ্লিট স্যার, কমপ্লিট, লেটস গো, শেষ শান্তি। চলো কেসিএল শেষ। দাদা ঈদের সালামি, হ্যাঁ এই যে ঈদের সালামি হচ্ছে কালকেই দিয়ে দিব, ঠিক আছে? কাল পরশুর মধ্যে মনে করি ঈদের সালামির ব্যবস্থা হয়ে যাবে। তোদের একটা বিশাল একটা এক্সাম নেওয়া হবে, সেই এক্সামে যারা টপ করবি তাদেরকে হচ্ছে ঈদের সালামি দিব। টপ না করলে কোনো ঈদের সালামি দিব না, যেগুলো পড়ালেখা করে না সেগুলো কোনো ঈদের সালামি নেই, ঠিক আছে? তোমাদের জন্য শুধুমাত্র মন ভরা দোয়া যে না ভাই পড়তে বস, পড়ালেখার প্রতি তোদের একটা আগ্রহ জাগুক। সালামি দিয়ে কি করবি? তোদের দরকার দোয়া বেটা, যেগুলো পড়স না তোদের তো দোয়া দরকার, সালামি দিয়ে কি করবি? দোয়া চা যে ভাই দোয়া করেন যেন পড়ার প্রতি একটু মনোযোগ আসে, ঠিক আছে? তারপর এরকম সালামি নিজেই জীবনে অনেক আর্ন করতে পারবা। ওকে, বুঝছি ভাইয়া, ঠিক আছে, ক্লিয়ার। ওকে গাইস, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল এবং আমরা ঈদের পর এসে হচ্ছে তাহলে কেভিএলটা শুরু করতেছি। মাঝখানে বেশ কিছুদিন তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে না, একটা অনেক দিন ক্লাস হইলো এবং আমাদের এদিকে কারেন্টের 11টা লেকচার শেষ হয়ে গেছে। ঈদের পর এসে হয়তো বা আমাদের এইচএসসির কনসেপ্টের জন্য হচ্ছে আর 2টা লেকচার লাগবে, 13টা লেকচারের মধ্যে হয়ে যাবে। আর ওইদিকে কিছু এক্সট্রা জিনিস, যেমনটা আমি বলছিলাম তোমার পটেনশিওমিটার আছে, দেন হচ্ছে তোমার মিটার ব্রিজ আছে, দেন হচ্ছে তোমার পোস্ট অফিস বক্স আছে, দেন হচ্ছে তোমার ওইদিকে আমাদের মেশ অ্যানালাইসিস আছে। এগুলো আমরা একটু শিখবো, এগুলো হচ্ছে তোমার অ্যাডমিশনে লাগবে, এইচএসসিতে লাগবে না। তো যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাই তাদের হচ্ছে লাস্টের 2টা ক্লাস না করলেও চলবে, লাস্টের 2টা ক্লাস শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, তাহলে আসলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো এইচএসসির জন্য 2টা লেকচার লাগতেছে, আর এরপর হচ্ছে অ্যাডমিশনের জন্য আরও 2টা লেকচার লাগতেছে। কমপ্লিট হলে আমাদের চলতরিত শেষ হবে, তারপর আমরা ম্যাগনেটিজমে হাত দিব, ম্যাগনেটিজম শুরু করে দিব, ঠিক আছে? তো সবাই ভালো মতো ঈদ কাটাও পরিবারের সবার সাথে, বন্ধুদের সাথে সুন্দর মতো সুস্থভাবে, অ্যান্ড পাশাপাশি একটু পড়াশোনাও করো। অনেক বেশি পড়াশোনা করা লাগবে না, ঈদের আগের দিন, ঈদের দিন, তারপরে 1 বা 2 দিন পড়াশোনা করার দরকার নাই। এ বাদে বাকি সময় একটু বইয়ের সাথে যোগাযোগ রাখো। এখন যদি একটা 15-20 দিনের গ্যাপ দিয়ে ফেলো তাহলে কিন্তু পড়াশোনায় ব্যাক করা কঠিন হয়ে যাবে, এত বড় গ্যাপ দেওয়া যাবে না। সবাইকে অগ্রিম ঈদ মুবারক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার কখনো ক্লাসে ঈদের পরে, আর এছাড়া তো এমনিতে দেখা হচ্ছে। গুড বাই।